নমস্কার সবাইকে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। এর আগের দিন আমরা এই চ্যাপ্টারটার অনেকটা পোর্শন কভার করে দিয়েছিলাম। কিছু মেথডস অফ কন্ট্রাসেপশন অব্দি আমরা পড়েছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে পার্মানেন্ট মেথড, যেটা ওখান থেকে শুরু করব। তো শুরু করার আগে আমার ইন্ট্রোডাকশন। আমার নাম রুদ্রাশিস মজুমদার এবং কারেন্টলি আমি একটা সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, এইমস ভুবনেশ্বরে। আমার সবসময় পড়ানোর জিনিসটা খুব ভালো লাগতো, সেই কারণেই আমি চেষ্টা করছি আমার সাইড থেকে যতটা কন্ট্রিবিউট করতে পারি। তো চলো আজকে আমরা শুরু করছি পার্মানেন্ট মেথডস অফ কন্ট্রাসেপশন থেকে। চলো, এই আগের পার্টটা আমি আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম খুব ভালো করে। আজকে আমরা আস্তে আস্তে বোঝাবো যাতে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আর সবকিছু আমি পয়েন্ট ওয়াইজ বোঝানোর চেষ্টা করবো, তোমাদেরও তাতে সুবিধা, আমারও তাতে সুবিধা। চলো, তো এখানে কি বলছে এরা, যে সার্জিক্যাল মেথডস অলসো কল স্টেরিলাইজেশন আর জেনারেলি অ্যাডভাইসড ফর মেল অ্যান্ড ফিমেল পার্টনার অ্যাজ আ টার্মিনাল মেথড টু প্রিভেন্ট এনি মোর প্রেগনেন্সি। মানে এখানে এরা বলতে চাইছে যে এই যে সার্জিক্যাল মেথড বা যেটাকে আমরা স্টেরিলাইজেশন টেকনিক বলছি, এটা হচ্ছে পার্মানেন্ট মেথড। মানে এটার পর আর কোনো কনসেপশন কিন্তু পসিবল না। মেল ফিমেল দুজনই কিন্তু এই সার্জিক্যাল মেথড আন্ডারগো করতে পারে, আর একবার এই প্রসিডিওরটা হয়ে যায় ওরা কিন্তু আর সেটাকে রিভার্স করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই যে সার্জিক্যাল মেথড যেটা আমরা বলছি, আমরা এই টাইপস এর ব্যাপারে বলছি, তাহলে কি করে? সার্জিক্যাল মেথড ব্লকস গ্যামেট ট্রান্সপোর্ট এন্ড প্রিভেন্টস কনসেপশন। মানে এর আগে আমরা যে টেম্পোরারি মেথড পড়লাম, ওই মেথড গুলো কি বললো? ওই মেথড গুলো বললো যে তাহলে ডিফারেন্সটা কি হলো দেখো। টেম্পোরারি মেথড যেগুলো আমরা পড়ছি, টেম্পোরারি মেথডের ব্যাপারটা হচ্ছে যে ওগুলো হচ্ছে প্রিভেন্টস স্পার্ম এন্ড ওভা ফ্রম মিটিং। কিন্তু তোমরা যদি এটা হচ্ছে টেম্পোরারি মেথড, কিন্তু তোমরা যদি পার্মানেন্ট মেথড বা সার্জিক্যাল মেথড যেটা আমরা বলছি, একই পার্মানেন্ট মেথড, সার্জিক্যাল মেথড, স্টেরিলাইজেশন মেথড একই। তো পার্মানেন্ট মেথডটা কি করছে? এটা ব্লক করে দিচ্ছে গ্যামেট ট্রান্সপোর্টকে। তো ওটা গ্যামেট মুভমেন্টটাকে টোটালি ইম্পেয়ার করে দিচ্ছে। মানে দুটো মেল আর ফিমেল দুটোতেই যেই টাইপ অফ স্টেরিলাইজেশন টেকনিক আমরা ব্যবহার করি, দুটোতেই কিন্তু গ্যামেট প্রোডাকশন কন্টিনিউ হয়, কিন্তু ওটা মুভ করতে পারে না টু দ্য ডিজায়ার্ড এরিয়া। মানে যেইখানে গেলে ফার্টিলাইজেশন হবে ওই অবধি যেতে পারে না। এবার আমরা এটা ব্যাপারে ডিসকাস করবো, কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, যে এই পার্মানেন্ট মেথডের একটা ব্যাপার হচ্ছে যে এগুলো কিন্তু প্রচুর ভালো কাজ করে, ঠিক আছে, মানে এগুলো হাইলি এফেক্টিভ। কিন্তু এগুলোর যে মানে রিভার্সিবিলিটি, আমরা একটা খুব তোমাকে একটা কথা বলছি, আমরা যখন ওটা পড়লাম আইডিয়াল কন্ট্রাসেপটিভ, আমি তোমাকে কি কি বলেছিলাম? আইডিয়াল কন্ট্রাসেপটিভ আমরা যখন পড়লাম তখন আমরা বললাম কি, ইউজার ফ্রেন্ডলি, ইজিলি অ্যাভেলেবল, ইফেক্টিভ অ্যান্ড রিভার্সেবল। এফেক্টিভ অ্যান্ড রিভার্সেবল মানে কি, একই জিনিসকে বারবার ইউজ করা যায়। কিন্তু এই যে পার্মানেন্ট মেথড যেটার কথা আমরা বলছি, এটা কিন্তু রিভার্সিবিলিটি খুব বাজে, মানে এটা রিভার্সিবিলিটি হয় না। মানে একবার এই মেথডটা হয়ে গেল, সেটা কিন্তু আর রিভার্স করা যায় না। তো এইটা হচ্ছে পার্মানেন্ট মেথডের কিছু ড্রব্যাক, এটা হচ্ছে একটা ড্রব্যাক তোমরা বলতে পারো। আর এটা হচ্ছে আমাদের যেটা মেরিট, যে ভীষণ এফেক্টিভ, কারণ এটার পর কনসেপশনের চান্স কিন্তু একদম নীল হয়ে যায়। কিছু কন্ডিশন আছে সেটা ব্যাপারে আমি বলছি। তো দেখো, তো স্টেরিলাইজেশন প্রসিডিওর ইন মেল ইজ কল্ড ভ্যাসেক্টমি এন্ড ইন ফিমেল ইজ কল্ড টিউবেক্টমি। তো দেখো, বেশি না বই পড়ার আগে তুমি এই যে ওয়ার্ড গুলো শিখলে, এই ওয়ার্ড গুলোর ব্যাপারে ভাবো, এই ওয়ার্ড গুলো কি বলতে চাইছে। দেখো, ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, তাহলে ওরা বলছে যে স্টেরিলাইজেশন মেথডের মধ্যে মেলের যেটা, ওটাকে আমরা বলি ভ্যাসেক্টমি। আচ্ছা, এবার ওয়ার্ডটাকে ডাইসেক্ট করো তোমরা, মানে ওয়ার্ডটাকে ভাঙো ছোট ছোট পার্টসে। তাহলে ভ্যাসেক্টমির দুটো পার্ট, একটা হচ্ছে ভ্যাস, একটা হচ্ছে একটমি। ঠিক আছে, এবার একটমি মানে হচ্ছে কাট এন্ড লাইগেটেড, আর ভ্যাস মানে কি, ভাস ডিফারেন্স। তোমরা আগের চ্যাপ্টারে খুব ভালো করে পড়েছো যে ভাস ডিফারেন্সই আমাদের বেসিক্যালি স্পামটাকে ট্রান্সপোর্ট করে কোনখান থেকে, আমাদের স্ক্রটাম থেকে সেটাকে আমাদের জেনারেটিভ ইউনাইট ট্র্যাক্ট অব্দি নিয়ে যায়। এবার দেখো, ভাস ডিফারেন্সকে যদি আমরা কাট করে দিই, তাহলে তো স্পার্মের ট্রান্সপোর্টটা ইম্পেয়ার হয়ে যাবে, বাট তাতে কি স্পার্মের প্রোডাকশনটা এফেক্ট হবে? তোমরা ভাবো ভাবো, স্পার্মের প্রোডাকশন কিন্তু কোনোভাবে এখানে এফেক্ট হবে না। স্পার্ম কিন্তু প্রডিউস হয়ে যাবে, কিন্তু ওটা ট্রান্সপোর্টটা বন্ধ হয়ে যাবে। এবার কিছু লোকের মাথায় প্রশ্নটা জাগবে যে স্পার্ম এত প্রডিউস হচ্ছে, তাহলে একটা তো লেভেল থাকে, স্পার্ম প্রোডাকশন কিন্তু কোনদিন থামে না মেলে, তো স্পার্ম প্রডিউস হয়ে যাবে,
স্পার্ম গুলো অ্যাকচুয়ালি কি হয়, উইথ টাইম ফ্যাগোসাইটোসিস হয়ে যায়। তো এইখানে মানে অ্যাকচুয়ালি স্পার্মের ফ্যাগোসাইটোসিস হওয়ার পর তারপর ওগুলো এক এক করে ডেস্ট্রয় হয়ে যায়, তো ওটা কোনো সমস্যা হয় না। তো এই ভ্যাসেকটমিটা ছবি, এই দেখো ছবিটা, এইটা হচ্ছে ভ্যাসেকটমি। তাহলে আমরা কি কি বললাম? তো এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে ভাস ডিফারেন্স, যেই পার্টে আমরা জিনিসটাকে কাট করে লাইগেট করে দিয়েছি, এই পার্টটার কথা আমি বলছি, এই পার্টটা। তো এখানে দেখো স্পার্ম প্রোডাকশন কোথায়, স্পার্ম প্রোডাকশন এখানে হচ্ছে আমাদের টেস্টিসের স্পার্ম প্রোডাকশন হচ্ছে। এটা হচ্ছে আমাদের এপিডিডাইমিস। তো এপিডিডাইমিসের তিনটে পার্ট, ক্যাপিউট, কর্পাস, করা, আগে চ্যাপ্টারে নিশ্চয়ই তোমরা খুব ভালো করে পড়েছো এটা। তো এখান থেকে ট্রান্সপোর্ট হয়ে এখান দিয়ে ট্রান্সপোর্ট হবে, এখান দিয়ে ট্রান্সপোর্ট হবে, এখান দিয়ে ট্রান্সপোর্ট হবে, এখান দিয়ে ট্রান্সপোর্ট হবে করে এই পার্টে সেই জিনিসটা আটকে যাবে। এই যে অ্যাম্পুলা অব্দি যাচ্ছিল না, ওই অব্দিও যেতে পারবে না। তো এইটা অ্যাম্পুলা ও ফার্স্ট ডিফারেন্সের আগেই নিয়ে লাইগেসেরটা দেওয়া হয়। আর ফিমেলে যে মেথডটা, সেটাকে আমরা বলি টিউবেক্টমি। টিউবেক্টমিটা কি? টিউবেক্টমি, তো একটমি মানে তো আমরা বুঝে গেলাম, কাট এন্ড লাইগেটেড। আর টিউব মানে কি? ফিমেল তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা যদি ভাবো, তাই টিউবটা ওখানে কোথায়, কি পার্ট আছে ওখানে? ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউব। এবার তোমরা একটা কথা বলো, ইউটেরাস কি টিউব লাইক? না তো। আচ্ছা, সার্ভিক্স কি টিউবের মতন? না। ভ্যাজাইনা কি টিউবের মতন? না, ও তো এক্সটার্নাল জেনাইটাল, টিউবের মতন কিভাবে হবে? তাহলে এখানে একটাই জিনিস বাঁচে, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের মেন ফাংশন হচ্ছে যে তোমাদের ওভামটাকে ক্যাপচার করো, ওভারটাকে ক্যাপচার করো, আর ওভারটাকে ক্যাপচার করে ওটাকে ট্রান্সপোর্ট করে দাও টু উইথ পার্ট টু দি ফান্ডাস, ফান্ডাসে গিয়ে তারপর মানে ফান্ডাস অফ ইউটেরাসে গিয়ে ওটা তারপর নানা পার্টে ট্রান্সফার হয়। তো এবার দেখো, যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওভারি। ওভারিতে আমাদের ওভাম প্রোডাকশন হয়, আর ওভামটা ট্রান্সপোর্ট হয় অ্যালং দি ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের তিনটে পার্ট আছে, আগের চ্যাপ্টারে তোমরা পড়েছো, ইনফান্টিবুলাম, অ্যাম্পুলা, স্টেমাস। তো এগুলো তো নানা পার্টস আছে, ঠিক আছে। এখানে অ্যাম্পুলাতে আমাদের ফার্টিলাইজেশন হয়। তো আমরা কি করছি, এইরকম জায়গায় ফার্টিলাইজেশন হতো, তো এই অবধি আসাটাই ব্লক করে দিচ্ছি আমরা। আমরা এইখানে লাইগেট করে দিচ্ছি অন বোথ সাইডস, বিকজ অবভিয়াসলি ওভার কোন সাইডে প্রডিউস হবে কখন উই ক্যান নট সি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। তো এইটাকে আমরা বলছি টিউবেক্টমি। তো ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি হচ্ছে মেল আর ফিমেলে রেসপেক্টিভ স্টেরিলাইজেশন টেকনিক, ঠিক আছে। তো তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার এখানেও আমি যেটা বললাম ওই জিনিসটা এখানে খুব ওরা ভালোভাবে লিখে রেখেছে। দেখো, তোমাদের সবাইকে বলছি, এনসিআরটি পড়ার একটাই টেকনিক হচ্ছে এনসিআরটি কে বোঝা। এনসিআরটি মুখস্থ পড়ে গেলে না কোনোদিন কিছু তোমরা মনে রাখতে পারবে না। তোমাদের এনসিআরটি বুঝতে হবে আর সেইভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, ইন ভ্যাসেক্টমি কি বলেছে, আ স্মল পার্ট অফ ফার্স্ট ডিফারেন্স ইজ রিমুভড অর টাইড আপ থ্রু স্মল ইনসিশন অন দি স্ক্রোটাম। কি বলেছে এখানে, স্মল পার্ট অফ ভাস ডিফারেন্স ইজ রিমুভড অর টাইড আপ। এটাই তোমাদের আমি বললাম যে ভাস ডিফারেন্সের একটা পার্টকে আমরা রিমুভ করছি আর টাই আপ করছি, এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ভ্যাসেক্টমি, ঠিক আছে। ভ্যাসেক্টমির ব্যাপারে মোটামুটি আই গেস তোমাদের যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে গেছে। আর ভ্যাসেক্টমির ব্যাপারে কিছু ব্যাপার হচ্ছে যে ভ্যাসেক্টমি অ্যাকচুয়ালি খুব ইজি প্রসিডিওর, মানে কোনো সার্জনের জন্য এটা কিন্তু খুব ইজিলি পারফর্ম করা যায়, ঠিক আছে। আর একটা টাইম ছিল যখন গভর্নমেন্ট ইউজ টু এনফোর্স দিস, ঠিক আছে। যখন আমাদের গভর্নমেন্ট মানে পাস্ট গভর্নমেন্ট এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল, তখন মানে এরকম ফোর্স স্টেরিলাইজেশন হতো, ফিমেলদের হতো না, হতো মেলদের ভ্যাসেক্টমি। আর সেটা খুব একটা মানে স্টেরাইল এনভায়রনমেন্টে করা হতো না, মানে একটা খুব খারাপ এনভায়রনমেন্টে ওটাকে করা হতো, যেই কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু তারপর প্রচুর হতো, যে লোকগুলোর মধ্যে যারা ধরো ওই প্রসিজারটার পার্ট হয়েছিল, কারণ ওই সেম ইনস্ট্রুমেন্টস ওরা ইউজ করতো উইদাউট এনি স্টেরিলাইজেশন অন, মানে এখানে আমরা স্টেরিলাইজেশন মানে ক্লিনিং এর কথা বলছি, ওই ইনস্ট্রুমেন্টটা। তো ওইটার ওপর তারপর আবার ওটা আবার কারোর ওপর পারফর্ম করতো। তো এই মানে অ্যাকচুয়ালি অনেক ইনফেকশন স্প্রেড হতো থ্রু দ্যাট প্রসিজার। আর তারপরে যখন গভর্নমেন্ট রিয়েলাইজ করলো ওদের মিস্টেকটা, তখন ওরা নিজেরাই এটা প্রমোট করা শুরু করলো এট আ ভেরি লো কস্ট। ওকে, মানে কিছু জায়গায় তো ধরো কস্ট দিতেও হতো না, উল্টে গভর্নমেন্ট ইনসেন্টিভস দিত লোকেদের যারা ভ্যাসেক্টমি করতো। আরেকটা জিনিস যেটা তোমাদের প্রথমেই বলে দিচ্ছি ভ্যাসেক্টমির ব্যাপারে, যে এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, যে ভ্যাসেক্টমি ইজ নট এফেক্টিভ ইমিডিয়েটলি। আচ্ছা, এই কথাটা আমি কেন বললাম তোমরা এটা ভাবো, কারণ স্পার্ম না প্রোডাকশন অনেক টাইম নেয়। স্পার্ম প্রোডাকশন টেকস অ্যারাউন্ড 70 ডেজ টাইম নেয় স্পার্ম প্রোডাকশন। এবার তার মানে কি গ্র্যাজুয়াল প্রোডাকশন, এরকম তো হয় না যে 70 দিন ধরে স্পার্মটা টেস্টিসে প্রডিউস হয়ে একবারে বেরোলো, ইটস নট লাইক দ্যাট। স্পার্ম প্রডিউস হয়ে আস্তে 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 উঠতে অ্যাম্পুলা ও ভাস ডিফারেন্সে স্টোর হয়ে থাকে। এবার আমরা লাইগেচারটা দিচ্ছি অ্যাম্পুলার পরে,
মানে অ্যাম্পুলা যেটুকু স্পার্ম আছে না, ওটা কিন্তু ওখানে থেকে গেছে। ঠিক আছে, তো কেউ যদি ভ্যাসেক্টমি করার সাথে সাথেই ভাবে যে সে স্টেরাইল হয়ে গেছে আর সে কনসিভ করতে পারবে না, আর সে কনসিভ করাতে পারবে না, সেটা কিন্তু রং। তার কিন্তু এখনো স্পার্মস আছে, অ্যাম্পুলা ভাস ডিফারেন্স, সেটা যদি ও রিলিজ হয়ে যায় তাহলে দেয়ার ক্যান বি স্টিল প্রেগনেন্সি। ঠিক আছে, তো এটা জানা উচিত। টিউবেক্টমির ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই হয় না, টিউবেক্টমি এফেক্টিভ ইমিডিয়েটলি, বাট ভ্যাসেক্টমি কিন্তু ইমিডিয়েটলি এফেক্টিভ না। আচ্ছা, এটা তো বলে দিলাম, এবার চলো দেখো, এখানে বলেছে whereas in tubectomy a small part of the fallopian tube is removed, এখানে লিখেছে small part of the fallopian tube is removed or tied up to a small incision in the abdomen or through the vagina। তো ভ্যাসেক্টমিতে কি বলেছে, small part of vas deferens is removed or tied up, টিউবেক্টমিতে কি বলছে, small part of fallopian tube is removed or tied up। আর এবার ইনসিশনটা কোথায় কোথায় দেয় এটা লেখা আছে দেখো। ভ্যাসেক্টমিতে আমরা যেটা বলতে পারি, ভ্যাসেক্টমিতে এরা বলছে যে ইনসিশনটা কোথায় বলছে ভ্যাসেক্টমিতে, ইনসিশন বলছে স্ক্রোটামে। স্ক্রোটামের থ্রু আমরা অ্যাপ্রোচটা নিয়ে, যেই কারণে অ্যাকচুয়ালি স্ক্রোটামে আমরা ওখানে জেনারেল মানে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে দিলে প্রসিডিওরটা খুব ইজি হয়ে যায়। টিউবেক্টমি আমরা কি বলতে পারি, ইনসিশন অন অ্যাবডোমেন অর থ্রু ভ্যাজাইনা। তো এইটা হচ্ছে আরেকটা ব্যাপার। আই গেস এই জিনিসটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবার দেখো নেক্সট যে জিনিসটা বলছি, যে এখানেও এই জিনিসটা যেটা আমি বললাম, দেখো যা আমি বলছি এখানে লেখা আছে যে দিস টেকনিক্স আর হাইলি এফেক্টিভ। ঠিক আছে, এটা কিন্তু একটা দারুণ মেরিট যে এটা ভীষণ ভাবে এফেক্টিভ, ভ্যাসেক্টমি আফটার ওয়াইল, টিউবেক্টমি ফ্রম দ্যাট মোমেন্ট অনলি, কিন্তু এদের রিভার্সিবিলিটি হচ্ছে একদম পুর। এটা হচ্ছে ড্রব্যাক, মানে রিভার্সিবিলিটি বলে জিনিসটা হয় না। তুমি একটা ধরো তুমি এটাকে কেটে লাইগেট করে দিচ্ছ, তুমি কি তারপরে আর ওটাকে কিছু করতে পারবে তো না, রাইট? এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এবার দেখো যে এখানে এবার এরা লিখে রেখেছে যে ইট নিডস টু বি এমফাসাইজড দ্যাট দি সিলেকশন অফ আ সুইটেবল কন্ট্রাসেপটিভ মেথড and its use should be always undertaken in consultation with qualified medicinal practitioners। তো এখানে এরা এটাই বলতে চাইছে যে আমরা যে এত কনসেপ্টিভ মেথডস পড়লাম, ঠিক আছে, এবার কোনটা কার জন্য ভালো, কোনটার কি সাইড এফেক্টস আছে, কোনটার মানে ওভারঅল অ্যাকশনটা কিভাবে হয়, এইটা জানার জন্য একটা রেজিস্টার্ড মেডিসিনাল প্র্যাকটিশনার, মানে রেজিস্টার্ড কোনো ডক্টরের কাছে গিয়ে কিন্তু অলওয়েজ কনসাল্ট করা উচিত। আমরা খুব ভালো করে জানি যে এটা একটা ইস্যু যেটা ব্যাপারে লোকে কিন্তু খুব একটা ডিসকাস করতে পছন্দ করে না, কিন্তু এটা ব্যাপারে কথা বলা উচিত লোকের, তাকে জানতে পারে। বিকজ এই যে আমরা ভ্যাসেক্টমি টিউবেক্টমি পড়লাম, এইগুলোর হয়তো অতটা সাইড এফেক্টস নেই, কিন্তু এই যে এর আগে আমরা পড়লাম ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস, পিলস, ইমপ্লান্টস, এগুলো কিন্তু অনেক সাইড এফেক্টস আছে যেগুলো একটা লেডিকে কিন্তু এফেক্ট করে। মেনস্ট্রুয়াল সাইকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ লেডি, আর যখন ওইটা নিয়ে কোনো বডিতে চেঞ্জ হয় তখন কিন্তু সেই লেডিটার মানে অনেক সমস্যা হয় বডিতে, সেটা তোমরা ডিনাই করতে পারবে না। ঠিক আছে, অ্যান্ড ওয়ান মাস্ট অলসো রিমেম্বার দ্যাট কন্ট্রাসেপটিভস আর নট রেগুলার রিকোয়ারমেন্টস ফর দি মেইনটেনেন্স অফ রিপ্রোডাক্টিভ হেলথ। আর একটা জিনিস যে কন্ট্রাসেপটিভ কিন্তু এরকম না যে অ্যাবসলিউটলি নেসেসারি। অবভিয়াসলি তোমরা যদি ফ্যামিলি প্ল্যানিং করো আর তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল ইউজ করতে চাও, তাহলে কন্ট্রাসেপটিভস কিন্তু ইউজ করা যায়। The practice against a natural reproductive event, one is forced to use, হ্যাঁ এইটাই আমি তোমাদের বলছি যে এটা কিন্তু একটা ন্যাচারাল ইভেন্টের বিরুদ্ধে। যে কোনো কিছু, যে কোনো তোমরা পার্মানেন্ট মেথড দেখো, তোমরা টেম্পোরারি মেথড দেখো, তোমরা রিদমিক মেথড দেখো, সবই কিন্তু একটা ন্যাচারাল ইভেন্টের এগেনস্টে। সো এখানে কি বলছে, ওয়ান ইজ ফোর্স টু ইউজ দিস মেথড ইদার টু প্রিভেন্ট প্রেগনেন্সি অর টু ডিলে অর স্পেস প্রেগনেন্সি ডিউ টু পার্সোনাল রিজনস। মেন কথা হচ্ছে যে লোকের পার্সোনাল রিজনস আছে যার কারণে একটা মানুষ ইদার ডিলে করতে চাইছে প্রেগনেন্সি অর স্পেস চিলড্রেন। দেখো অনেক রকম রিজনস থাকে, ফাইন্যান্সিয়াল রিজনস থাকে, সোশ্যাল রিজনস থাকে, ইমোশনাল রিজনস থাকে, কালচারাল রিজনস থাকে, যে কারণে লোকে এগুলো ইউজ করে। অ্যান্ড রিজন ভ্যারিজ ফ্রম 1% টু আনাদার। আর কিন্তু মেন কথা এটাই যে ইট ইজ এগেইনস্ট আ ন্যাচারাল ইভেন্ট। তো আমাদের সবসময় মনে রাখা উচিত when something occurs against nature, our body will resist it and show changes। আর এই চেঞ্জেস গুলোতে অ্যাডাপ্ট করাটা কিন্তু খুব একটা সোজা না। আচ্ছা, তো আই গেস এটা মোটামুটি বোঝা গেছে। এবার কি বলছে যে the widespread use of this method have significant role in checking uncontrolled growth of population. However, there are possible ill effects like nausea, abdominal pain, breakthrough bleeding, irregular menstrual cycle, or even breast cancer, though not very significant, should not be totally ignored। এখানে এরা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে এর যে সাইড এফেক্টস গুলো,
সেই সাইড এফেক্টস গুলো হয়তো অতটা প্রমিনেন্ট না যে প্রত্যেকটা লোকের মধ্যে হচ্ছে, কিন্তু এগুলোকে কিন্তু বিন্দু মাত্র ইগনোর করা যায় না। ওগুলো এই জিনিসগুলো যদি ইউজ না হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। এই সমস্যাগুলো হচ্ছে বিকজ আমরা এই জিনিসগুলোকে ইউজ করছি। তো এই জিনিসগুলো কিন্তু ডিরেক্ট রিলেটেড টু দিস প্রবলেম। কি কি সমস্যা এখানে বললো, অনেক কয়েকটা আমরা শুনলাম। নজিয়া, অ্যাবডোমিনাল পেন, ব্রেকথ্রু ব্লিডিং মানে হচ্ছে সাডেন মেনস্ট্রুয়াল সাইকেল, নট মেনস্ট্রুয়াল সাইকেল বলবো না, সাডেন শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম, কারণ ওখানে বাকি চেঞ্জেস গুলো হয় না যেগুলো একটা মেনস্ট্রুয়াল সাইকেলে হয়। ব্রেকথ্রু ব্লিডিং, মেনস্ট্রুয়াল সাইকেল অ্যানোমালিজ, ইভেন ব্রেস্ট ক্যান্সার। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং যে একটা খুব হাই পার্সেন্টেজ অফ দি পপুলেশনে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় যারা এই কন্ট্রাসেপটিভস ইউজ করে। ঠিক আছে, তো এই পয়েন্টে এসে আমরা কন্ট্রাসেপটিভ মেথডস শেষ করলাম। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। প্রত্যেকটা টপিক এখানে ইম্পর্টেন্ট, স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস। তাছাড়া মোটামুটি বাকি সব ইম্পর্টেন্ট আছে যেখান থেকে নানা রকম কোয়েশ্চেন আসতে পারে। আই হোপ তোমাদের এই পার্টটা ক্লিয়ার হয়ে গেছে, আর এটা ব্যাপারে বেশি আর এটা পড়তে হবে না। একবার জাস্ট জিনিসটাকে ভালো করে পড়ে নেবে, আর জাস্ট জিনিসগুলো মনে থাকে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, এরপরে আমরা যেই জিনিসটা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। তোমরা নিশ্চয়ই এই ওয়ার্ডটা তো তোমরা হয়তো প্রথমবার শুনছো, বাট এর আগে তোমরা নিশ্চয়ই একটা ওয়ার্ড শুনছো, সেটা হচ্ছে অ্যাবর্শন। এবার একটা জিনিস সবসময় মনে রাখবে যে অ্যাবর্শন অ্যাজ এ মেথড কিন্তু ইললিগাল। গভর্নমেন্ট এটাকে লিগালাইজ করেছে ওনলি আফটার আ লট অফ রেস্ট্রিকশন। অনেক রকম রেস্ট্রিকশন দেওয়ার পরই কিন্তু আমাদের গভর্নমেন্ট এই জিনিসটাকে লিগালাইজ করেছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো যে অ্যাবর্শন জিনিসটা অ্যাজ আ হোল ইজ ইললিগাল, বাট আমাদের গভর্নমেন্ট অনেক রকম রেস্ট্রিকশন এনে ওনলি ইন সার্টেন স্পেশাল কন্ডিশন, যেটা ব্যাপারে আমাদের এই বক্সে লেখা আছে, এটা পড়বো আমরা, ওনলি কিছু স্পেশাল কন্ডিশন এই জিনিসটাকে অ্যালাউ করেছে। তো হোয়াট ইজ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি? এমটিপি ডিটেলে পড়ার আগে তোমাকে আগে জানাচ্ছি যে এমটিপিটা দেখো, এমটিপি হচ্ছে খুব ভালো ডেফিনেশন দেওয়া আছে, ইন্টেনশনাল অর ভলেন্টারি টার্মিনেশন of pregnancy before full term is called medical termination of pregnancy or induced abortion. এই ডেফিনেশনটা আশা করি তোমাদের মনে থাকবে। কি ডেফিনেশন? যে ইন্টেনশনাল অর ভলেন্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর ফুল টার্ম। সিম্পল এটাকে আমরা একটা ওয়ার্ডে কি বলি? ইনডিউসড অ্যাবর্শন। হয়ে গেল, সিম্পল। তো আমরা এখানে কি বললাম? ইন্টেনশনাল অর ভলেন্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি, মানে তুমি নিজে করতে চাইছো সেটা, কিন্তু অনেক সময় কি হয় কিছু কন্ডিশনসের জন্য দ্য বেবির মৃত্যু হয়, বাট এটা হচ্ছে তুমি নিজে করতে চাইছো তোমার পার্সোনাল রিজনস এর জন্য। ঠিক আছে, ফর ফুল টার্ম। ওকে, নাও আর প্রত্যেক বছর পুরো পৃথিবীতে 45 থেকে 50 মিলিয়ন এমটিপিস হয় প্রত্যেক বছর, যেটা হচ্ছে 1/5 অফ দি টোটাল নাম্বার অফ কনসিভ প্রেগনেন্সিস। তো এই যে তোমাদের মনে হচ্ছে এটা একটা স্পেশাল ইভেন্ট যেটা লোকে করায় না, এবার বুঝতে পারছো পৃথিবীর সব প্রেগনেন্সির 1/5 মানে 20% প্রেগনেন্সিস কিন্তু অ্যাবর্ট করা হয় ইন দ্য সেন্স মেডিকেলি টার্মিনেট করা হয়। 20%, এটা কিন্তু একটা স্মল নাম্বার না, মানে প্রত্যেক 100-র মধ্যে 20টা প্রেগনেন্সি কিন্তু আমরা কি করি, আমরা সেটাকে মেডিকেলি টার্মিনেট করি। না এবার না অনেক কান্ট্রিতে এটাকে অ্যাকসেপ্ট করবে না এটাকে অ্যালাউ করবে, সেটার উপর কিন্তু অনেক রকম ডিবেট হচ্ছে যে এটা কেন আমরা অ্যালাউ করবো, বিকজ অনেক মানে আমরা একটা মানুষের প্রাণ নিয়ে খেলছি এখানে, রাইট? ওই বাচ্চাটাও তো একটা প্রাণ, সে হয়তো সেই স্টেজে এখনো সেই বোঝার ক্যাপেবল হয়নি যে তার সাথে কি হচ্ছে, বাট সেও তো একটা প্রাণ। সেই কারণে অনেক ইমোশনাল, এথিক্যাল, রিলিজিয়াস এন্ড সোশ্যাল ইস্যুস ইনভলভ আছে যেগুলো কিন্তু আমরা কনসিডার করছি এমটিপির জন্য। এমটিপি কে ব্লেটেন্টলি অ্যালাউ করে দিলে আরো বেড়ে যাবে 20%। এত স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যেও 20% কিন্তু আমাদের অফিসিয়াল ডেটা, যেটা আমরা মেডিকেল টার্মিনেট হচ্ছে, এছাড়া যে কত হয় সেটা তো মানে আনঅফিসিয়াল ডেটা অবভিয়াসলি আমাদের কাছে নেই। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রোলটা এখানে কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিগালাইজ এমটিপি 1971। প্রপার এমসিকিউ কোয়েশ্চেন ডিরেক্ট চলে আসবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কবে লিগালাইজ করেছিল? 1971 দিয়ে দেবে, 61 দিয়ে দেবে, 51 দিয়ে দেবে, 81 দিয়ে দেবে। অনেকজন কনফিউজ হয়ে যায়, তার সঙ্গে তোমরা হবে না। ইন 1971 উইথ সাম স্ট্রিক্ট কন্ডিশনস টু অ্যাভয়েড ইটস মিসইউজ। ঠিক আছে, এই স্ট্রিক্ট কন্ডিশনস গুলো ওই বক্সে লেখা আছে, ওটা আমরা এরপরে পড়বো। ঠিক আছে, such restrictions are all the more important to check indiscriminate and illegal female feticides which are reported to be high in India.
অ্যাকচুয়ালি ইন্ডিয়ার এমটিপি ইন্ট্রোডিউস করার রিজন হচ্ছে যে ইন্ডিয়াতে না একটা ইনডিসক্রিমিনেটলি হাই ফিমেল মানে ফিমেল প্রেগনেন্সিস কে না, মানে অ্যাকচুয়ালি যেখানে ওরা জানতে পারছে যে দ্য চাইল্ড ইজ ফিমেল, ওইগুলোকে কিন্তু ওরা অ্যাভয়েড করে দিচ্ছে। আর এই নাম্বারটা কিন্তু ভীষণ হাই, স্পেশালি ইন সাম স্টেটস। কোন স্টেটস দেখো এটা অবভিয়াসলি ডিপেন্ড করে, বাট কিছু স্টেটসে কিন্তু এটা ভীষণ র্যাম্পেন্ট। তো এই কারণে ইন্ডিয়ার রেস্ট্রিকশন আনাটা কিন্তু খুব দরকার ছিল। না হলে আগে যখন কোনো ল ছিল না, এই যে প্রেগনেন্সি এই যে অ্যাবর্ট করে দেওয়া, এটা কিন্তু খুব হাই ছিল, স্পেশালি যখন পেরেন্টসরা জানতে পারতো যে তার যে যে মানে সন্তান আসছে সেটা একটি মেয়ে, তখন কিন্তু জিনিস আরো বেড়ে। যেই কারণেই এখানে আমরা বলছি যে আমাদের ইলিগাল ফিমেল ফিটিসাইড ইট ইজ এ রিয়েল প্রবলেম। আর লোকে ভাবে যে এখন প্রবলেমটা শেষ হয়ে গেছে, না, প্রবলেমটা কিন্তু এখনো আছে। ঠিক আছে, আর এমটিপির দরকার কেন ধরো বললাম, ঠিক আছে, এবার এমটিপির দরকারটা কি? এত স্ট্রিক্ট ভাবে এত প্রসিডিওর থ্রু গিয়ে আমরা কেন টার্মিনেট করতে চাই? বিকজ টু গেট রিড অফ আনওয়ান্টেড প্রেগনেন্সিস। অনেক সময় লোকে প্রেগনেন্সি এক্সপেক্ট করে না, লোকে প্রেগনেন্সির জন্য রেডি থাকে না, বাট সে প্রেগনেন্ট হয়ে যায়। তো কেন হয়? ইদার হচ্ছে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, ক্যাজুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স ফ্রম বোথ সাইডস, ফেলিয়ার অফ দি কন্ট্রাসেপটিভ ইউজ ডিউরিং কয়টাস আর রেপস। মানে অনেক সময় কি হয় যে মানে এটা আলাদা পয়েন্ট, যে অনেক সময় কন্ট্রাসেপ্টিভ ফেলিয়ার হয়ে যায়, যে অনেক সময় অনেক রকম মানে সমস্যা হতে পারে কন্ট্রাসেপ্টিভস এর, যে কারণে প্রেগনেন্সি কনসিভ হয়ে যায়। এবার অবভিয়াসলি দ্য ইন্ডিভিজুয়ালস ওয়ারেন্ট রেডি, ওরা রেডি ছিল না ফর কনসেপশন, বাট ওখানে আরেকটা প্রবলেম ইন্ডিয়াতে হচ্ছে, যেটা একটা সোশ্যাল ইভিল, সেটা হচ্ছে রেপ। রেপের জন্য অনেক সময় প্রেগনেন্সিজ হয়, আর সেগুলোকে অবশ্যই কনসিভ করতে চায় না যে মহিলাটার সাথে এই জিনিসটা হয়। তো ইটস এ সোশ্যাল ইভিল, যেটাকে অ্যাকচুয়ালি আমরা মানে রেপকে লোক কনসিডার করে সবচেয়ে নিচু জাতের ক্রাইম। ঠিক আছে, তো অবভিয়াসলি এটা একটা সোশ্যাল ইভিল, আর এই জিনিসটা জন্য অনেক প্রেগনেন্সিজ হয়, আর যেই মহিলাটার উপর যায় দ্যাটস এ ট্রমা, সে অবভিয়াসলি প্রেগনেন্সিটা কনসিভ করতে চাইবে না থ্রু দিস ট্রমা, রাইট? সো এইসব কারণের জন্য আমরা এটা করতে চাই। তো এমটিপি কেন করতে চাই? 3টে রিজনস আমরা বললাম। এমটিপি নাম্বার 1 হচ্ছে টু গেট, মানে মেইন রিজন হচ্ছে টু গেট রিড অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি। এবার আনওয়ান্টেড প্রেগনেন্সিটা কি কি ক্ষেত্রে আসতে পারে? নাম্বার 1, ক্যাজুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। ক্যাজুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স মানে হচ্ছে যেখানে বেসিক্যালি কন্ট্রাসেপ্টিভ ইউজ করা হয় না, মানে ইটস ক্যাজুয়াল, এই কারণে এটাকে বলে কন্ট্রাসেপ্টিভ ফেলিয়ার। আরেকটা হচ্ছে আমাদের সোশ্যাল ইভেল, রেপ। তো এটা হচ্ছে ব্যাপার, এই কারণে আমরা এমটিপিস ইউজ করি। অ্যান্ড এমটিপিস আরেকটা কারণ আছে, এটা তো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন কেসেস ওয়্যার কন্টিনিউশন অন দ্য প্রেগনেন্সি কুড বি হার্মফুল অর ইভেন ফেটাল। হার্মফুল মানে কিন্তু সমস্যা হবে, ফেটাল মানে কিন্তু মরে যাবে। তো ইদার টু দ্য মাদার অর টু দ্য ফিটাস অর বোথ। মানে এখানে আরেকটা বলছে কন্টিনিউশন ইজ হার্মফুল or fatal either to mother or fetus or both. তো এই দুটো রিজন, একটা হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি অ্যাভয়েড করা, আর একটা হচ্ছে বেসিক্যালি যেখানে কন্টিনিউশনটা ইজ হার্মফুল। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ব্যাপার যে এই দুটো রিজন বেসিক্যালি এখানে বুঝতে পেরেছি যে এটা হচ্ছে রিজন নাম্বার 1, এটা হচ্ছে রিজন নাম্বার 2। আশা করি এই জিনিসগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার আছে। ঠিক আছে, এটা মোটামুটি আই গেস ভালো করে বোঝাতে পেরেছি এই জিনিসটা। আর এমটিপির গভর্নমেন্ট গাইডলাইন যেটা, ওটা আমরা এরপরে পড়বো। ঠিক আছে, সো এবার দেখো যে এমটিপিস আর রিলেটিভলি কনসিডার্ড সেফ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। আচ্ছা, তো তোমরা লাস্ট চ্যাপ্টারে এটা খুব ভালো করে পড়েছো যে কোনো প্রেগনেন্সিকে আমরা 3টে ট্রাইমেস্টার ডিভাইড করি, ইচ অফ 3 months। তো ফার্স্ট ট্রাইমেস্টারে আপ টু 12 weeks যেই আমাদের এমটিপিটা হয়, এটা কিন্তু অনেকটা সেফ। সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শনস কিন্তু অনেক রিস্কিয়ার, অনেক রকম কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড আছে, কারণ ফিটাসের ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, আরেকটা ডিস্টার্বিং ট্রেন্ড যেটা আমরা অবজার্ভ করছি, সেটা হচ্ছে যে এমটিপিটাকে কিন্তু ইলিগালি এই যে যারা কোয়াক আছে, এই যে গ্রামে গঞ্জে অনেক সময় ডাক্তার না এমন লোকজন কিন্তু এমটিপি করছে, যেই কারণে কিন্তু ফিটাস আর মাদার, এমটিপিতে তো ফিটাস তো অবভিয়াসলি ওরা ফিটাসের ডেথ তো ওখানে হয়ে যাচ্ছে, বাট মাদারও কিন্তু সিভিয়ারলি এফেক্ট হচ্ছে, বিকজ যারা এটাকে পারফর্ম করছে তারা কিন্তু পুরোপুরি আনকোয়ালিফাইড।
এইটা হচ্ছে আনকোয়ালিফাইড কোয়াক্স, যে কারণে যেটা অবশ্যই এটা আনসেফ, কিন্তু এটা ডেথ অব্দি হয়ে যেতে পারে। অনেক মেটার্নাল ডেথস হয় এই আনকোয়ালিফাইড কোয়াকের দ্বারা এমটিপি করানোর জন্য। ঠিক আছে, চলো আরেকটা ট্রেন্ড যেটা আমরা বেসিক্যালি মানে দেখছি, মানে কেন এমটিপি লোকে করছে, কারণ হচ্ছে ওরা জানতে পারছে যে এই যে চাইল্ডের সেক্সটা। এবার দেখো আরেকটা ট্রেন্ড হচ্ছে যে আমরা অ্যামনিওসেন্টেসিস বলে প্রসিডিওরটা, এখানে আমাদের ফিটাল অ্যামনিওটিক ফ্লুইড আমরা অ্যানালাইজ করে ওখানে যে সেলস গুলো আছে ওগুলোকে দেখি, তো ওইখানে থ্রু আমরা বেসিক্যালি সেক্সটা লোকে জেনে নিচ্ছে। আর যার কারণে ইফ দ্য ফিটাস ইজ ফাউন্ড টু বি ফিমেল, ইট ইজ ফলোড বাই এমটিপি। ইট ইজ টোটালি এগেইনস্ট হোয়াট ইজ লিগাল। মানে পুরোপুরি ইলিগাল। তো এইটা হচ্ছে একটা ব্যাপার যে অ্যামনিওসিন্থেসিসকে কিন্তু মিসইউজ করা হচ্ছে পুরোভাবে। তো অ্যামনিওসিন্থেসিস misused to know sex of child if sex is found to be female, followed by MTP। দেখো তোমাদের সবাইকে আমি একটা কথা বলছি, তোমরা যদি তোমাদের পড়াশোনাটা এইরকম ভাবে ফ্লোচার্ট বানিয়ে করো, যেরকম আমি ফ্লোচার্ট বানিয়ে পয়েন্ট বানিয়ে, তাহলে কিন্তু মনে রাখাটা খুব ইজি হয়। ঠিক আছে, আমি পার্সোনালি এভাবে মনে রাখতাম, তো এইভাবে মনে রাখলে জিনিসটা খুব ইজি হয়ে যায়। Such practices should be avoided because they are dangerous for both the mother and the fetus। তো এই যে নানা প্রসিডিউরের ব্যাপারে আমরা বললাম, এগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত, কারণ এই যে স্পেশালি যেটা কোয়াকার পারফর্ম করে সেটা অ্যাভয়েড করা উচিত। কারণ দেখো এমটিপি যখন অ্যাবর্শন যখন করছে, ফিটাসের অবভিয়াসলি ডেথ ওরা ইন্ডিউস করে দিচ্ছে, বাট মেটার্নাল মর্টালিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এফেক্টিভ কাউন্সেলিং অন দ্য নিড টু অ্যাভয়েড আনপ্রোটেক্টেড কোয়াটাস এন্ড রিস্ক ফ্যাক্টরস ইনভলভড ইন ইলিগাল অ্যাবর্শন সাচ এজ স্প্রেডিং হেলথ ফেসিলিটিস কুড রিভার্স দ্য মেনশন আনএডিটেড। তো আমরা কি করতে পারি, দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এফেক্টিভ কাউন্সেলিং অন দ্য নিড টু অ্যাভয়েড আনপ্রোটেক্টেড কন্টাক্ট। মানে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স কিন্তু আমাদের অ্যাভয়েড করা উচিত, বিকজ এর সাথে যখন যদি কাপলটা রেডি না থাকে ফর কনসেপশন, তখন অনেক রকম প্রবলেমস আরাইজ করতে পারে। আরেকটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরস ইন ইলিগাল অ্যাবর্শনস, এটা একটা ইম্পর্টেন্ট। তো অনেক সময় এই রুরাল কান্ট্রি সাইডে বেসিক্যালি এই যে ইলিগাল, রুরাল কেন এখনো আরবান সাইডেও এফেক্টেড হয়েছে, যে এই যে ইলিগাল অ্যাবর্শন যেগুলো লোকে করে প্রাইভেট ক্লিনিক্সে গিয়ে, কোয়াক্সের কাছে গিয়ে, তো এটার সাথে যে রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েট আছে। দেখো তোমরা হয়তো ফিটাসটাই ডেথ ইন্ডিউস করতে পারলে, বাট তোমার যে মেটার্নাল যে প্রবলেমস গুলো হতে পারে ওখানে, ওইগুলো কিন্তু অনেক। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে যে আমাদের মেন অবভিয়াসলি দেখো আমরা সবই প্রবলেমস বললাম কি করতে পারে, আমরা যদি নিজেরা সাপোর্ট স্ট্রাকচারটা না প্রডিউস করতে পারি, তাহলে অবভিয়াসলি সে কেন বিশ্বাস করবে। তো প্রোভাইডিং মোর হেলথ কেয়ার ফেসিলিটিস কুড রিভার্স দ্য মেনশনড আনহেলদি ট্রেন্ড। তো আমরা এখানে কি কি করলাম, হোয়াট ক্যান উই ডু? নাম্বার ওয়ান, মানে এফেক্টিভ কাউন্সেলিং অন দ্য নিড টু অ্যাভয়েড আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। রিস্ক ফ্যাক্টরস ইনভলভড ইন ইলিগাল অ্যাবর্শনস, দুটো প্রবলেম আমরা বললাম, সলিউশন কি? প্রোভাইড মোর হেলথ কেয়ার ফেসিলিটিস which could actually reverse the problem। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এরপরে আরেকটা, আচ্ছা এরপরে এই যে এমটিপির গাইডলাইন্স আমরা পড়ে দিচ্ছি। তো দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 2017 এটাকে অ্যামেন্ড করা হয়েছিল, was enacted by the government of India with the intention of reducing the incidence of illegal abortion and consequent maternal mortality and morbidity। তো ইলিগাল মানে ওরা কি বলে, প্রথম কথা যে এই মেডিকেল টার্মিনেশন, এক সেকেন্ড, এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্টটা কিন্তু 2017 আনা হয়েছিল, এনেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর ইন্টেনশন কি ছিল, যেটা আমাদের মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিডিউসিং দ্য ইনসিডেন্স অফ ইলিগাল অ্যাবর্শন। যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সবার জেনারেলি এটাই মাথায় আছে যে আমরা ইলিগাল অ্যাবর্শন বন্ধ করতে চাইছি, কিন্তু এরপরেও যে কনসিকুয়েন্ট মেটার্নাল মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, মায়ের যে মৃত্যু, এটাকেও কিন্তু কমানো আমাদের একটা মেজর টার্গেট। ঠিক আছে, আর অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট আ প্রেগনেন্সি মে বি টার্মিনেটেড অন সার্টেন কনসিডার্ড গ্রাউন্ডস। মানে কিছু কিছু কেসে আমরা করতে পারি, কখন করতে পারি? within the first 12 weeks of pregnancy on the opinion of one registered medicinal practitioner। তো আমরা কি বললাম যে within first 12 months, মানে first 12 months হলে opinion of one RMP। ঠিক আছে, নাও এবার ব্যাপারটা হচ্ছে এবার যদি প্রেগনেন্সিটা লাস্ট মোর দ্যান 12 weeks, মানে ফার্স্ট ট্রাইমেস্টার পার করে সেকেন্ড ট্রাইমেস্টারে চলে গেছে, দুটো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারে কিন্তু ওপিনিয়ন নিতে হবে। তো ব্যাপারটা আশা করি বোঝা গেছে যে এবার যদি ধরো এটা হলো ফার্স্ট, আচ্ছা সরি, এখানে আমার একটা ভুল হয়েছে, ফার্স্ট 12 months লিখে দিয়েছি।
সরি, ফার্স্ট 12 উইকস। তাহলে এবার হচ্ছে 12 to 24 উইকসে যদি হয় তাহলে এটা হবে ওপিনিয়ন অফ টু রেজিস্টার্ড মেডিসিনাল প্র্যাকটিশনার। তো ফার্স্ট ট্রাইমেস্টারে একটা ডাক্তারই যদি বলে যে আমরা অ্যাবর্শন নেসেসারি, তাহলে অ্যাবর্শন কিন্তু করা যায়। কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু আমাদের দুটো ডাক্তারের ওপিনিয়ন লাগে কি অ্যাবর্শন করা যাবে কি না। ফর্মিং গুড ফেথ এন্ড দ্য রিকোয়ার্ড গ্রাউন্ড এক্সিস্ট। এবার গ্রাউন্ডস গুলো কি? দুটো গ্রাউন্ড আছে, দুটো গ্রাউন্ডের ব্যাপারে পড়ে নাও। তো দ্য কন্টিনিউশন অফ প্রেগনেন্সি উড ইনভলভ আ রিস্ক টু লাইফ অফ দি প্রেগনেন্ট ওমেন অর অফ গ্রেভ ইনজুরি অফ ফিজিক্যাল অর মেন্টাল হেলথ। প্রেগনেন্সিটা কন্টিনিউ করলে কিন্তু যে মহিলাটা ইনভলভ আছে তার জীবনে একটা রিস্ক আছে, আর এই রিস্কটা কিন্তু ফিজিক্যালও হতে পারে, মেন্টালও হতে পারে। অনেক সময় রেপের ক্ষেত্রে এই প্রেগনেন্সিতে কন্টিনিউ করা কিন্তু একটা মেন্টাল ট্রমা ফর দি ওমেন হু ইজ অ্যাফেক্টেড, আর সেই কারণেই এটা মেডিকেলি টার্মিনেট করি আমরা। ঠিক আছে, সো এখানে আমরা কনসিডার করছি ওমেনের পয়েন্ট অফ ভিউটা। নেক্সট পয়েন্ট অফ ভিউটা হচ্ছে চাইল্ডের। দেয়ার ইজ আ সাবস্টেন্সিয়াল রিস্ক দ্যাট দি চাইল্ড who would be born would suffer from physical mental abnormalities and be seriously handicapped. তো একটা তো আমরা বললাম যে যদি প্রেগনেন্সিটা কনসিভ করে তাহলে, আর যদি ওটাকে কন্টিনিউ করে তাহলে কিন্তু ওমেনের লাইফে অনেক সমস্যা হতে পারে, ইদার ফিজিক্যাল অর মেন্টাল। ফিজিক্যাল প্রবলেমস হতেই পারে, মেন্টাল প্রবলেম, যেটা আমরা এখন মেনলি কনসিডার করি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এটা কিন্তু বাচ্চার জীবনেও একটা রিস্ক আছে, যে বাচ্চারাও কিন্তু অনেক রকম ফিজিক্যাল প্রবলেমসে ভুগতে পারে, ফিজিক্যাল বা মেন্টাল প্রবলেমস ভুগতে পারে, বা সিরিয়াসলি হ্যান্ডিক্যাপ হতে পারে, যেটা কি আমরা অ্যামনিওসেন্টেসিস ক্ষেত্রে অনেক রকম জেনেটিক অ্যাবনর্মালিটিস ধরা পড়লে করি। অনেক জেনেটিক প্রবলেমস আছে যেগুলোতে বাচ্চাকে অনেক সাফার করতে হয় আফটার বার্থ। তো ওই পয়েন্ট অফ টাইমে মেডিকেল টার্মিনেশনটা লোকে সাপোর্ট করে, বিকজ বাচ্চাটা অনেক সাফার করবে যদি বড় হয়, অ্যান্ড ওখানে ট্রিটমেন্টও নেগলিজিবল। তো এই পয়েন্ট অফ ভিউতে তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এরপরে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমরা বলতে পারি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস এর ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস একটা সুন্দর ডেফিনেশন দেওয়া আছে। ঠিক আছে, খুব ভালো ডেফিনেশন দিয়ে রেখেছে। Infections or diseases which are transmitted through sexual intercourse are collectively called sexually transmitted infections. Infections or diseases which are transmitted through sexual intercourse are collectively called sexually transmitted infections. যে কোনো ইনফেকশন যেটার কি একটা রুট অফ স্প্রেডিং হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স, সেটাকে আমরা বলতে পারি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। সিম্পল সিম্পল। এটা আরো নাম আছে, কি বলতে পারি আমরা এটাকে ভেনারাল ডিজিজেস, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, বা এটাকে আমরা বলতে পারি পেলভিক, এটা নাম আছে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজেস। ঠিক আছে, তো এই পয়েন্ট অফ টাইমে কি কি ডিজিজেস হতে পারে সেটার কজাল অর্গানিজম এটাই ওরা জিজ্ঞেস করে, এটা ছাড়া ওরা আর কিছু জিজ্ঞেস করে না। ঠিক আছে, আর এটা যে মানে এই যে অনেক রকম ডিজিজ আছে, তো এটা ব্যাপারে আমরা বলতে চাইছি কিভাবে স্প্রেড করে ওটা আমরা বলবো। ঠিক আছে, তো দেখো গনোরিয়া, সিফিলিস, genital herpes, chlamydiasis, warts, trichomoniasis, hepatitis B, and the most discussed infection recently as HIV are the some of the common STIs. তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস অনেক টাইপের হয়, অনেক রকম আছে। ঠিক আছে, তো আমরা যদি এবার এগুলো ব্যাপারে ডিসকাস করতে চাই, এক এক করে আমি ডিসকাস করছি। তো ক্ল্যামাইডিয়া, দেখো না এক এক করে অর্ডার ডিসকাস করি। গনোরিয়া, তো এনসিটি বুকে ফার্স্ট লেখা আছে গনোরিয়া। তো গনোরিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা কজাল অর্গানিজম হচ্ছে নেইসেরিয়া গনোরিয়া। এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হলে সবসময় আন্ডারলাইন করবে। ঠিক আছে, সিফিলিস, সিফিলিস হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা কজাল অর্গানিজম হচ্ছে ট্রেপোনোমা প্যালিডাম। আচ্ছা হলো, নেক্সট হচ্ছে জেনাইটাল হার্পস। হার্পস হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন যেটার কজাল অর্গানিজম হচ্ছে হার্পস সিমপ্লেক্স ভাইরাস। হার্পস সিমপ্লেক্স, SIMPLEX। আচ্ছা, এটা হলো। আর এটা পর হচ্ছে ক্লামাইডিয়াসিস। ক্ল্যামাইডিয়াসিসের কজাল অর্গানিজম হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, আর এটা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আচ্ছা, ওয়াটস এর আমাদের কজাল অর্গানিজম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো এটা একটা ভাইরাল ইনফেকশন। তাহলে আমরা আপাতত দুটো ভাইরাল ইনফেকশন বললাম, একটা হার্পিস, একটা ওয়াটস। আর একটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। ট্রাইকোমোনিয়াসিস হচ্ছে একটা প্রোটোজোয়ান ইনফেকশন যেটার কজাল অর্গানিজম হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। জাস্ট নামগুলো তোমরা মনে রাখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, অতটা সমস্যা হবে না। আর এরপর হচ্ছে আমাদের
হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিসটা ইজি, হেপাটাইটিস বি মানে সেটা হেপাটাইটিস বি ভাইরাসই হবে। আর অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা আমাদের কারেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা ডিসকাস করছি, সেটা হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এগুলো হচ্ছে নানা রকম কজাল অর্গানিজমস, ঠিক আছে। কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন তোমরা দেখলে, কিছু প্রোটোজোয়ান, এটা তোমরা একটা ছবি তুলে নিতে পারো, কিছু প্রোটোজোয়ান ইনফেকশন দেখলে, কিছু ভাইরাল ইনফেকশন দেখলে, ঠিক আছে। অ্যান্ড অ্যামং দিস এখানেও এটা বারবার বলছে যে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস অফ অল, ঠিক আছে। এই জিনিসটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, দ্য মোস্ট ডেঞ্জারাস অফ অল, ঠিক আছে। চলো এবার দেখো, নেক্সট হচ্ছে সাম অফ দি ইনফেকশনস লাইক হেপাটাইটিস বি এন্ড এইচআইভি ক্যান অলসো বি ট্রান্সমিটেড বাই শেয়ারিং অফ ইনজেকশন নিডল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। এবার দেখো, এখানে যে সব ডিজিজ, এখানে আমরা একটা কথা বললাম যে সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রু কিন্তু এগুলো স্প্রেড করতে পারে, কিন্তু তার মানে কি এটা যে শুধু সেক্সুয়াল ইন্টারকোর্সের থ্রু এগুলো স্প্রেড করবে? এটা না। দেখো, ডিজিজেস লাইক হেপাটাইটিস বি, এইচআইভি, এগুলো কিন্তু ইনজেকশন নিডেল শেয়ার করলেও স্প্রেড করা যায়, বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। অনেক সময় কি হয়, যারা ইন্ট্রাভেনাস ড্রাগ নেয় ওরা কিন্তু একটা কমন মানে ইনজেকশনের থ্রু ড্রাগটা, মানে একটা ইনজেকশনে সবাই নিচ্ছে, এবার ওর মধ্যে যদি কারো একজনের এইচআইভি বা হেপাটাইটিস বি থাকে, তাহলে কিন্তু সেটা স্প্রেড হওয়ার খুব হাই চান্স থাকে। আরেকটা হতে পারে অনেক সময়, এটা এটা একটা খুব মানে রিসেন্ট ইস্যু যেটা লোকে ডিসকাস করে, সেটা হচ্ছে সেলুনস। ওখানে অনেক সময় ব্লেড শেয়ারিং হয়, তো যেই ব্লেডটা ধরো কারোর উপর ইউজ করা হয়েছে, যার এইচআইভি আছে, তার যদি কোনো কাট হয়ে যায়, সেম যদি ওই ইনফেক্টেড ব্লেডটা দিয়ে অন্য কারোকে সেটা ইউজ করা, তারও যদি কোনো বডি ফ্লুইডের সাথে কন্ট্যাক্ট হয়, মানে থ্রু আ কাট অফ সামথিং, তাহলে কিন্তু ডিজিজটা স্প্রেড করার চান্স থাকে। লোকে এটা ব্যাপারে ডিসকাস করে না, ঠিক আছে। লোকে ডিসকাস করে এইটা যে শেয়ারিং অফ ইনজেকশন নিডেলস, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস উইথ ইনফেক্টেড পার্সন, তারপর হচ্ছে ট্রান্সফিউশন অফ ব্লাড ফ্রম অ্যান ইনফেক্টেড মাদার টু ফিটাস। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এইগুলোকে ডিসকাস করে, বাট রিয়েল এইগুলো অনেক প্রবলেমস আছে, ঠিক আছে। ব্লাড ট্রান্সফিউশনের একটা মেজর প্রবলেম, অনেক সময় যখন ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন রিকোয়ার্ড হয়, তখন এই টেস্ট গুলো আসলে কম করা যায় না। আরবান কান্ট্রি সাইড এখন জেনারেলি এগুলো করে নেয় সব হসপিটালস, বিকজ ওরা কোনো রিস্ক নেয় না, কিন্তু এখনো রুরাল পার্টসে কিন্তু এগুলো অতটা অ্যানালাইজ করা হয় না, যে কারণে কিন্তু পরে অনেক প্রবলেমস হতে পারে, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে কিছু ডিজিজ ছাড়া মোটামুটি সবকটা কিন্তু ট্রিটমেন্ট হয়। তো এক্সেপ্ট ফর কোন ডিজিজ গুলো ট্রিটমেন্ট হয় না, যেগুলো আমাদের এটা লাল কালারে দেখালে ভালো লাগবে, হেপাটাইটিস বি, জেনাইটাল হার্পস এন্ড এইচআইভি, এই তিনটের কিন্তু একদমই কিওর করা যায়। তো কি বলেছে, এক্সেপ্ট ফর হেপাটাইটিস বি, genital herpes, HIV infection, other diseases are completely curable if detected early and treated properly. তো এই তিনটে ডিজিজ আর হেপাটাইটিস বি, জেনারেটাল হার্পস এন্ড এইচআইভি ইনফেকশন ছাড়া বাকি ডিজিজ গুলো কিন্তু কমপ্লিটলি কিওর করা যায়। এবার এটা আমাদের দেশে একটা প্রবলেম, যে সব কটা ডিজিজের সাথে একটা স্টিগমা অ্যাসোসিয়েটেড আছে, ঠিক আছে, যেই কারণে লোকে ওপেন আপ করতে ভয় পায়, লোকে ট্রিটমেন্ট করায় না, যেই কারণে প্রবলেমটা আরো ইন্টেন্সিফাই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর্লি সিমটমস। এবার দেখো, আর্লি সিমটমস এর ব্যাপারে যদি আমরা বলতে চাই, তাহলে এখানে আর্লি সিমটমস কি? আর্লি সিমটমস হচ্ছে ইচিং, ঠিক আছে, এখানে চুলকানি হয়, ফ্লুইড ডিসচার্জ, একটা থিন ওয়াটারি ফ্লুইড ডিসচার্জ হয় জেনারেটাল অর্গানস থেকে, ঠিক আছে, মানে যেটা নট নর্মাল ডিসচার্জ। ব্যথা খুব হালকা হয়, ডিসগুলো অনসেটে প্রচুর টাইম নেয়, ব্যথাটা অতটা হয় না। আর একটা হচ্ছে সোয়েলিং। এখানেও দেখো ওরা লিখে রেখেছে যে আর্লি সিমটমস অফ মোস্ট অফ দিস আর মাইনার। তো আর্লি সিমটমস হচ্ছে মাইনার, তো লোকে না অতটা দেখে বুঝতে পারে না যে তার কোনো সমস্যা আছে। অ্যান্ড দে ইনক্লুড ইচিং, ফ্লুইড ডিসচার্জ, আমি যেগুলো বললাম, নাম্বার 1 ইচিং, নাম্বার 2 ফ্লুইড ডিসচার্জ, নাম্বার 3 স্লাইট পেন, নাম্বার 4 ইনফ্লেমেশন বা সোয়েলিং ইন দ্য জেনাইটাল রিজন। আর এগুলো কোথায়? হাতে পায় না, জেনাইটাল রিজনে, ঠিক আছে। নাও, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যেই মহিলাটা ইনফেক্টেড হয়, সে কিন্তু অনেক সময় সিমটম শো করে না, আর সেই কারণে কিন্তু মানে অনেক বছরই সিমটম শো করেন। যে মহিলা বা যে স্প্রেড করে, সে কিন্তু এই সিমটোমেটিক থাকে ফর আ লং পিরিয়ড অফ টাইম। তো বোঝাটা খুব মুশকিল হয়ে যায় যে ইনফেকশন গুলো কার থ্রু আসছে, আর সেও বুঝতে পারে না, সেই হিসাবে সে নিজেরও ট্রিটমেন্ট করতে পারে না। Now, absence or less significant symptoms in early stages and the social stigma attached to STI deter the infected person from going for timely detection and treatment. তো মানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই ডিজিজ গুলোর ব্যাপারে, সেটা হচ্ছে যে লোকে টাইমলি ট্রিট করায় না ডিজিজ। এবার কথাটা হচ্ছে কেন লোকে টাইমলি ট্রিট করে না? বিকজ দুটো রিজন আছে, ঠিক আছে, খুব ভালো করে রিজন গুলো বলেছে এখানে। আমার পার্সোনালি এই স্টেটমেন্টটা খুব ভালো লাগলো, যে অ্যাবসেন্স অর লেস সিগনিফিকেন্ট সিমটমস ইন আর্লি স্টেজেস, ফার্স্ট পয়েন্ট, সোশ্যাল স্টিগমা অ্যাটাচড টু এসটিএস। তো কেন, মানে রিজন ফর নট টাইমলি ডিটেকশন
রিজনের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কি, নাম্বার ওয়ান কি আমরা কি বলতে পারি, অ্যাবসেন্স or less significant symptoms in early stages. আরেকটা হচ্ছে social stigma associated to STIs. এই দুটো রিজনের জন্য লোকজন টাইমলি ডিটেক্ট করতে পারে না। তার মধ্যে মেজর রিজন হচ্ছে সোশ্যাল স্টিগমা। সিমটম আসলেও লোকে দেখাতে চায় না, লোকে নিজে ট্রিট করতে চায়, কয়েকদিন তো ট্রিট করতে চায়, কারণ তারা ভয় পায় যে সোসাইটি কি ভাববে। তো এটা একটা ব্যাপার, ঠিক আছে। এন্ড এইটার জন্য প্রবলেমটা কি হয়, ইট ক্যান লিড টু কমপ্লিকেশনস লেটার, হুইচ ইনক্লুড হোয়াট আর কি কমপ্লিকেশনস হতে পারে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অ্যাবর্শনস, স্টিলবার্থ, একটপিক প্রেগন্যান্সি, ইনফার্টিলিটি অর ইভেন ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। তো অনেক রকম আমরা বেসিক্যালি কমপ্লিকেশনস দেখলাম যে প্রপার যদি ট্রিটমেন্ট না হয়, টাইমলি ডিটেকশন যদি না হয়, তাহলে অনেক কমপ্লিকেশনস হতে পারে, ঠিক আছে। তো এই কমপ্লিকেশনস গুলো আমাদের বেসিক্যালি কনসিডার করতে হবে। কি কি কমপ্লিকেশন বললাম? কমপ্লিকেশনস হচ্ছে আমাদের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজেস, অ্যাবর্শন, স্টিলবার্থ মানে বাচ্চার বার্থের পর জানা গেল যে বাচ্চাটা ডেড, অ্যাবর্শন মানে বিফোর বার্থ, একটপিক প্রেগন্যান্সি মানে হচ্ছে যে ফার্টিলাইজেশনটা এমন একটা জায়গায় হয়েছে যেখানে, আর ইমপ্লান্টেশন এমন একটা জায়গায় হয়েছে নর্মাল না, আর সেই কারণে ফিমেলের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট প্রবলেমস অ্যারাইজ করতে পারে। ইনফার্টিলিটি মানে এবিলিটি টু কনসিভ পার্মানেন্টলি চলে যায়। আর ক্যান্সার, এইসব ক্ষেত্রে যখনই কোনো ইনফেকশন হয় তখন কিন্তু র্যাপিড গ্রোথ হয় সেলসের, আর এই র্যাপিড গ্রোথই কিন্তু একটা আমাদের কি বলতে পারি, একটা মানে নিওপ্লাস্টিক ডেভেলপমেন্ট করতে পারে, ঠিক আছে। নিওপ্লাস্টিক সেলস মানে যে সেলস গুলো ডেভেলপমেন্টে কোনো, মানে যে সেলস গুলো গ্রোথে কোনো কন্ট্রোল নেই, তো গ্রো হয়ে যায়, তো নিওপ্লাস্টিক গ্রোথ কিন্তু ইনডিউস করতেই পারে। আর এখানে যেটা আমরা খুব ভালো করে জানি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস আর আ মেজর থ্রেট টু হেলদি সোসাইটি, and therefore prevention or early detection and cure are given prime consideration under these reproductive healthcare programs. So RCH এর সবচেয়ে মেজর টার্গেট, মানে একটা one of the major targets হচ্ছে প্রিভেনশন and early detection. দেখো প্রিভেন্ট যদি না করতে পারে, যদি হয়ে যায়, তাহলে আর্লি ডিটেক্ট করা, and ট্রিটমেন্ট, টি মানে ট্রিটমেন্ট হয় অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। এটা কিন্তু একটা মেজর টার্গেট আমাদের রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রামের। যেই জিনিসটা আমি তোমাদের সাথে আগের দিন থেকে রিসার্চ করে আসছি, সেটা কিন্তু একটা মেইন টার্গেট হচ্ছে এইটা। যদিও অল পার্সনস আর ভালনারেবল টু, মানে যে কারোর এই ইনফেকশনস গুলো হতে পারে, কি একটা সার্টেন এজ গ্রুপ আছে যেটা ইজ মোর প্রোন টু অল দিস ইনফেকশনস, যে এই ইনফেকশনস গুলো কিন্তু বেশি রিপোর্টেড হচ্ছে, মানে খুব হাই রিপোর্টেড হচ্ছে, এবং পার্সনস এজ গ্রুপ 15 to 24, 15 to 24 ইয়ার, 24 ইয়ার্স এর যে এজ গ্রুপটা, সেটা কিন্তু এই মানে যেটা অ্যাকচুয়ালি যেটা আমাদের সেক্সুয়ালি অ্যাক্টিভ, মানে রিসেন্টলি সেক্সুয়ালি অ্যাক্টিভ যে এজ গ্রুপটা, মানে যাদের সবে পিউবার্টি হয়েছে, তাদের মধ্যে কিন্তু ইনফেকশনস এর চান্সটা অনেক বেশি থাকে। আর একটা কথা, এখানে এই বইটা যারা পড়ছে বেশিরভাগই 17 থেকে 18 বছর বয়স, জব যারা নেয় 19-20, তো সবাই কিন্তু এই এজ গ্রুপটা বিলং করে, ঠিক আছে। তো উই অ্যাজ এ পার্ট অফ দিস উই নিড টু নো অ্যাবাউট এভরিথিং দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অল দি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। এরপরে যখন এমবিবিএস এ তোমরা আসবে, তখন ডার্মাটোলজিতে অনেক ডিটেলস সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস পড়ানো হবে, মানে একটা বিশাল মোটা বই আছে only on sexually transmitted infections. তো তোমরা বুঝতে পারছো that this is a real problem that needs to be addressed, ঠিক আছে। বাট অবভিয়াসলি মানে তোমাদের কোনো প্যানিক করার রিজন নেই, ঠিক আছে। এইগুলো কেন এবার লোকে অ্যাভয়েড কিভাবে করতে পারে, তিনটে ইজি পয়েন্ট, এই তিনটে পয়েন্ট মনে করে নেবে, ঠিক আছে। তিনটে ইজি পয়েন্ট। নাম্বার ওয়ান হচ্ছে যে অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ আননোন পার্টনার্স ও মাল্টিপল পার্টনার্স। আননোন পার্টনার্স ও মাল্টিপল পার্টনার্স, যাদের পার্টনার্স আছে ইটস ওয়েল এন্ড গুড, যাদের আননোন মানে র্যান্ডম কারোর সাথে বা মাল্টিপল পার্টনার্সের সাথে, তখন কিন্তু এটা করা উচিত না। আর ইউজ কন্ট্রাসেপটিভস ডিউরিং কোয়ার্টাস, যাতে কোনো এই একটা তোমরা পড়েইছিলে কন্ডমস এর ক্ষেত্রে, যে দে ক্যান অ্যাকচুয়ালি প্রিভেন্ট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। তো এটা কিন্তু একটা মেজর রিজন ওয়াই লোকে এখন সেটা ইউজ করে, ঠিক আছে। তো তোমরা অবভিয়াসলি এটার ব্যাপারে জানবে। আর কোনো সমস্যা হলে ওয়ান শুড গো টু আ কোয়ালিফাইড ডক্টর ফর আর্লি ডিটেকশন এন্ড get complete treatment if diagnosed with infection. থার্ড পয়েন্টটা লোকে জেনারেলি ফলো করে না, ঠিক আছে। আর থার্ড পয়েন্টটার জন্য যত প্রবলেম আছে সেগুলো সব অ্যারাইজ করে। থার্ড পয়েন্ট, লোকে আর্লি ট্রিটমেন্ট করতে ভয় পায় বিকজ অফ দ্য সোশ্যাল স্টিগমা অ্যাসোসিয়েটেড।
তো আমাদের মেইন টার্গেট রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম কোনো এমন কিছু না যেটা আমরা মানে ইটস নট লাইক আদার গভর্নমেন্ট প্রোগ্রাম যে একটা কিছু হয়ে গেল আমরা দেখিয়ে দিলাম গভর্নমেন্টকে যে হ্যাঁ প্রোগ্রামই সাকসেসফুল। এই প্রোগ্রামটা সাকসেস তখনই হবে যখন ইন্ডিয়াতে লোক অ্যাটলিস্ট এই ভরসাটা পাবে যে কোনো সমস্যা হলে উই উড গেট কমপ্লিট ট্রিটমেন্ট উইদাউট এনি প্রবলেম। এই স্টিগমাটা রিমুভ করা হচ্ছে আমাদের টার্গেট। আর এটা কিন্তু একটা ইজি টার্গেট না, যেই কারণে এই প্রোগ্রামটা বছরের পর বছর ধরে চলছে, বাট স্টিল আমরা এখানে অনেক ল্যাক করছি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সব কান্ট্রিতে মোটামুটি ভালোই প্রিভেলেন্ট, বাট আমাদের কান্ট্রিতেও এটার ওপর বেসিক্যালি মানে ট্রিটমেন্টটা খুব কম হয়, বিকজ এটা লোকে অ্যাড্রেস করতে ভয় পায়। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট নিডস টু বি টেকেন কেয়ার অফ। ওকে, চলো, তো এটার ব্যাপারে মোটামুটি বলে দিয়েছি আমরা। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিন্তু ভালো রকম কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এই পার্টটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। বেশি বেশি কোয়ারি আই গেস নেই এটার উপর তোমাদের। ঠিক আছে, তো এবার নেক্সট যে পয়েন্ট আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে ইনফার্টিলিটি। এবার দেখো, ইনফার্টিলিটি হচ্ছে একটা রিয়েল ইস্যু। ঠিক আছে, এটার ব্যাপারে লোকে খুব একটা, দেখুন এই গোটা চ্যাপ্টারটাই এমন একটা চ্যাপ্টার ব্যাপারে লোকে খুব একটা ওপেনলি কথা বলতে চায় না। আর তার মধ্যে থেকে একটা মেজর প্রবলেম হচ্ছে ইনফার্টিলিটি। আর এখন অনেক রকম ব্যাপার আছে ইনফার্টিলিটি যেটা আমাদের অ্যাজ এ স্টুডেন্ট জানা উচিত। ঠিক আছে, একটা কথা বলো, মানে ইনফার্টাইল আমরা কাউকে কখন বলি? দেখো, ইনফার্টিলিটি ওয়ার্ডটা কখন ইউজ করি? ইনফার্টিলিটি আমরা তখনই ইউজ করব যখন আ পার্সন ইজ শোয়িং ইনএবিলিটি টু কনসিভ, মানে ইনএবিলিটি টু গেট প্রেগনেন্ট or produce children, মানে সেম জিনিস হলো inability to conceive or produce children even after 2 years of unprotected sexual intercourse. মানে কি বললাম, সেন্টেন্সটা আরেকবার পড়ো। inability to conceive or produce children even after 2 years, তো আমাদের অবজারভেশন পিরিয়ড হচ্ছে 2 years। 2 years এ despite repeated sexual intercourse there is an inability to conceive or produce children, এইটাকে আমরা বলি ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি একটা প্রবলেম যেটাকে আমাদের গভর্নমেন্ট অ্যাড্রেস করছে and they are finding solutions to it. A discussion on reproductive health is incomplete without a mention of infertility. রিপ্রোডাক্টিভ হেলথের কিন্তু একটা মেজর ইস্যু হচ্ছে ইনফার্টিলিটি, যেই কারণে আমরা এটার জন্য একটা পুরো আলাদা সেকশন রেখেছি, এটা আমরা যেটাখানে আমরা এটা ব্যাপারে ডিসকাস করব। ঠিক আছে, শোনো, a large number of couples all over the world including India are infertile. এটা কিন্তু একটা মেজর সেকশন। প্রচুর এমন পপুলেশন মানে কাপল আছে যারা আর আনএবল টু প্রডিউস চিলড্রেন ইভেন আফটার মেনি ইয়ার্স অফ ম্যারেজ, দ্য মেইন রিজন বিং ইনফার্টিলিটি। ইনস্পাইট, মানে এখানে আমার ডেফিনিশনটাই লেখা আছে যে they are unable to produce children in spite of unprotected sexual cohabitation for a period of 2 years. তো এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফর আ পিরিয়ড অফ 2 years, আর এটা হচ্ছে আনপ্রোটেক্টেড sexual cohabitation. Unprotected sexual cohabitation for 2 years. Still they are unable to produce or conceive children. So এইটা ব্যাপার আমরা বলছি। এবার দেখো, এবার এই যে রিজনটা না, অনেক রকম রিজন আছে। ঠিক আছে, রিজনস এর কোনো অভাব নেই। The reasons for this could be many: physical, congenital diseases, drugs, immunological, psychological. তো আমরা অনেক ডিজিজ মানে রিজনস এর কথা বললাম এখানে। কি কি রিজন? এটা একটা ফিজিক্যাল রিজন হতে পারে, মানে কোনো জেনারেল প্রবলেমস হতে পারে, যেরকম ইরেকটাইল ডিসফাংশন, এইরকম ইস্যু হতে পারে। কনজেনিটাল প্রবলেমস হতে পারে অনেক সময়, অনেক টাইপের আজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, এগুলো কনজেনিটাল প্রেজেন্ট ইন সাম ডিজিজেস। এখানেও সেম কথা, যে ডিজিজেস এর জন্য হতে পারে। ড্রাগস, অনেক রকম ড্রাগস ইনডিউস করলে বেসিক্যালি অ্যাকচুয়ালি কি হয়, অনেক রকম ড্রাগস এর জন্য আমাদের যেটা গোনাড ডেভেলপমেন্ট সেটা কিন্তু এফেক্টেড হয়ে যায়, যার কারণে আমাদের যেটা গ্যামেট ডেভেলপমেন্টটা ওভারঅল এফেক্ট হয়। গোনাড ডেভেলপমেন্ট এফেক্ট হলে গ্যামেটস অবভিয়াসলি এফেক্ট হবে। গ্যামেটস এফেক্ট হলে লাইক টেরাটোজেনিক স্পার্মস হতে পারে, টেরাটোজেনিক ওভা হতে পারে। যেমন তোমরা বলছি এটা ব্যাপারে তোমরা আশা করি জানো যে জার্মানিতে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে, জাস্ট পরে, যখন আফটার দ্য ফল অফ নাজি জার্মানি, একটা ড্রাগ ইন্ট্রোডিউস করা হয়েছিল যেটার নাম ছিল থ্যালিডোমাইড। থ্যালিডোমাইড ড্রাগটা আমার তখন জার্মানিতে, যেহেতু দেওয়া ওয়াজ আ রিকোয়ারমেন্ট অফ মানি, তখন জার্মানির ম্যাক্সিমাম পপুলেশন ছিল ওয়ার্কিং পপুলেশন, আর মেল ফিমেল সবাই ইনডিসক্রিমিনেটলি ওয়ার্ক করতো। ইভেন প্রেগনেন্সির সময়ও ফিমেলরা কাজ করতো ফর মানি। তো ওদের একটা প্রবলেম যেটা প্রেগনেন্সির সময় হয়, কমন প্রবলেম, নজিয়া অ্যান্ড ভমিটিং। তো এই নজিয়া আর ভমিটিং প্রিভেন্ট করার একটা মেডিসিন ছিল থ্যালিডোমাইড। এবার থ্যালিডোমাইডটা এই যে
ছিল হচ্ছে কি মেডিসিন, থ্যালিডোমাইড। এবার থ্যালিডোমাইড এই কারণে প্রেগনেন্ট পপুলেশন, যেটা জার্মান পপুলেশন, তারা কিন্তু খুব মানে খুব হাই কনসেন্ট্রেশনে ওরা ইনটেক করা শুরু করলো। কিন্তু কয়েক বছর পরের আসল এফেক্টটা দেখা গেল। এই যে যাই বাচ্চারা তারপর জন্ম নিল, তাদের কিন্তু অনেক রকম প্রবলেম দেখা গেল। তার মধ্যে একটা মেজর প্রবলেমস হচ্ছে আন্ডার ডেভেলপড লিম্বস। ওদের হাত আর পায়ের ডেভেলপমেন্ট কিন্তু সিরিয়াসলি ইম্পেয়ার হয়ে গেল। তো ওভারঅল বাচ্চাটা সব ঠিক আছে, কিন্তু বাচ্চাটার হাত আর পা কিন্তু ডেভেলপড হয়নি। মানে আর এটা কিন্তু এরকম না যে পপুলেশনে খুব খুব কম সেকশনে দেখা গেছে, এটা কিন্তু একটা মেজর চাঙ্ক অফ পপুলেশন দেখা গেছে। এইটাকে আমরা বলি থ্যালিডোমাইড ট্র্যাজেডি। এত লোকের মৃত্যু হয়েছে যে এটার জন্য, এই যে বাচ্চারা, অনেক জনের তো ওই সময় অ্যাবর্ট হয়ে গেছে, অনেক জনের তারপরে মৃত্যু হয়ে গেছে, বা যারা সার্ভাইভ করে এসছে তারা কিন্তু সবসময় হন্টেড থাকবে বিকজ অফ দিস। তো ড্রাগস, এটা আমরা ভাবি যে খুব একটা এফেক্ট করে না জিনিসটাকে, কিন্তু একটা মেজর জিনিস যেটা এই ওভারঅল মানে রিপ্রোডাক্টিভ সাইকেলটাকে এফেক্ট করে। ঠিক আছে, আর এটা একটা কন্ডিশন, এই কন্ডিশনের নাম আছে, এট দিস পয়েন্ট অফ টাইম আমার নামটা মনে পড়ছে না, বাট এটার একটা নাম আছে, এই যে থাইরোমাইডের যে প্রবলেমটা হতো। ঠিক আছে, বাট এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা ছাড়া আমাদের ইমিউনোলজিক্যাল রিজনসও আছে, যেটা কারণে এটা হতে পারে অনেক সময়, অনেক ইমিউন রিজনস এর কারণে গ্যামেটিক প্রবলেমস হয়। ঠিক আছে, যার কারণে কনসিভ করা যায় না। সাইকোলজিক্যাল প্রবলেমস অলওয়েজ রিমেন অ্যান ইস্যু। ঠিক আছে, ওকে, তো আশা করি তোমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পেরেছো যে আমরা কি বলতে চেয়েছি। চল নেক্সট। এবার যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে ইন ইন্ডিয়া অফেন, মানে ইন্ডিয়াতে একটা প্রবলেম তোমরা অনেক ফিল্মসে দেখেছো, অনেক নানা রকম শোজে দেখেছো, যে ফিমেল ইজ ব্লেমড ফর দ্য কাপল বিং চাইল্ডলেস। ইদার যদি কাপলের কোনো সন্তান না হয়, বা যদি কোনো ফিমেল সন্তান হয়, মেন ব্লেমটা কিন্তু চলে যায় ফিমেলের ওপর। বাট তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে এই মেন প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম সময় থাকে মেলে। সেটা ফিমেল চাইল্ড হলেও কিন্তু সেটা মেলের জন্য হয়, আর যদি চাইল্ড না হতে পারে, মেজরিটি অফ দ্য প্রবলেম কিন্তু মেলসে হয়, কিন্তু সেটা অবভিয়াসলি তারা অ্যাকসেপ্ট করতে পারে না, তাই না? আর এখানে অনেক রকম হেলথ কেয়ার ইউনিট আমাদের গভর্নমেন্ট সেট করেছে, ফার্টিলিটি ক্লিনিক, অন্য নামে ওরা সেট করেছে। মানে এই নামে সেট করলে অবশ্যই লোকেরা হেজিটেট করবে যেতে, বিকজ অফ দ্য স্টিগমা। যেরকম এসটিআই এর সাথে যেরকম স্টিগমা আছে, সেম স্টিগমা কিন্তু ইনফার্টিলিটির সাথেও আছে। দুটো জিনিস কিন্তু একটা কমন সর্ট অফ স্টিগমা শেয়ার করে, যেটা অ্যাড্রেস করা দরকার। সো এই যে হেলথ কেয়ার ইউনিটস আছে, তারা কিন্তু ডায়াগনোসিস আর কারেক্টিভ ট্রিটমেন্টে এইসব ডিসঅর্ডারতে হেল্প করতে পারে, যদি লোকেরা প্রপারলি এদের অ্যাপ্রোচ করে নিয়ে প্রবলেম শেয়ার করে। এই যে নানা হেলথ কেয়ার ইউনিট যেটা আমাদের গভর্নমেন্ট থেকে সেট করছে, সেগুলো কিন্তু বেসিক্যালি ওদের হেল্প করতে পারে এই প্রবলেমস গুলো ট্রিট করতে, আর আমাদের বেসিক্যালি এই কাপলস গুলোকে হেল্প করতে টু হ্যাভ চিলড্রেন, রাইট? তো এটা হলো, দেখো এই যে এবার দেখো, however where such corrections are not possible, the couples are compatible। এবার আমাদের অনেক সময় প্রবলেমগুলো ঠিক হয় না, তো সেই ক্ষেত্রে কাপলদের চিলড্রেন হওয়াতে হেল্প করার জন্য কিছু স্পেশাল টেকনিক্স আছে, যেটাকে আমরা বলি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স, ART। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স হচ্ছে কিছু টেকনিক্স যেখানে আমরা কাপলদের হেল্প করি টু কনসিভ। তোমরা সবাই নিশ্চয়ই নাম শুনেছো, টেস্ট টিউব বেবি, তারপর আরো অনেক কিছু। টেস্ট টিউব বেবিটার নাম জেনারেলি লোকে শুনে থাকে, স্পার্ম ডোনার, ওভার ডোনার, এইগুলো ব্যাপারে। তো এই অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক না, যেটা আমরা করে, এটার ব্যাপারে একটু ডিটেইলে আমাদের জানা উচিত। এটা দুটো। তো ওভারঅল আমরা যদি জিনিসটাকে দেখি, আমি অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ, আমি ART লিখছি। তো ART, এটা দুটো পার্ট আছে। একটা হচ্ছে ইন ভিভো ফার্টিলাইজেশন, একটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এবার দেখো, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো মানে ইনসাইড আর টেস্ট টিউব, মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে হচ্ছে ফার্টিলাইজেশন আউটসাইড বডি। ইন ভিভো মানে ফার্টিলাইজেশন ইনসাইড বডি। তো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্সে দুটো ভাবে কনসিভ করা যায়, একটা হচ্ছে ইনসাইড দ্য বডি, একটা হচ্ছে আউটসাইড দ্য বডি।
তো যদি ইনসাইড দ্য বডি হয় ওয়েল অ্যান্ড গুড, তারপরে নানা রকম চেঞ্জেস হয়, ঠিক আছে, ইমপ্লান্টেশন, তারপরে নানা অ্যাসোসিয়েটেড চেঞ্জেস, তারপর ডেলিভারি। কিন্তু ফার্টিলাইজেশন আউটসাইড দ্য বডির পরে আরেকটা স্টেপ আছে যেটাকে আমরা বলতে পারি এমব্রায়ো ট্রান্সফার। তো আমরা ফার্টিলাইজেশনটা বডির বাইরে ইন্ডিউস হইলাম, স্পার্মার ওভার মিটিং বডির বাইরে হয়ে গেল, কিন্তু তারপর এমব্রায়োটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রান্সফার করা টু দি ফিমেল জেনাইটাল ট্র্যাক্ট, ইউটেরাসে বা ফ্যালোপিয়ান টিউবে, যেখানে ট্রান্সফার করতে চাই, সেইটা ওকে আমরা বলছি এমব্রায়ো ট্রান্সফার। ঠিক আছে, তো মোটামুটি আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আর এবার আমরা একবার জিনিসটাকে পড়ে নিই, তারপর জিনিসটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, শোনো। ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন আউটসাইড বডি। ইন ভিট্রো, অন্য কালার ইউজ করি। ইন ভিট্রো ফার্টিলাইজেশন আউটসাইড দ্য মানে কি? ফার্টিলাইজেশন আউটসাইড দ্য বডি ইন অলমোস্ট সিমিলার কন্ডিশনস টু দ্যাট ইন দ্য বডি। ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানে হচ্ছে ফার্টিলাইজেশন আউটসাইড বডি ইন অলমোস্ট সিমিলার কন্ডিশনস টু দ্যাট ইন দ্য বডি। ঠিক আছে, আর ইন ভিট্রো ফার্টিলাইজেশন ইজ ফলোড বাই এমব্রায়ো ট্রান্সফার। ইন ভিট্রো ফার্টিলাইজেশনকে আমরা কি করছি? ফলোড বাই এমব্রায়ো ট্রান্সফার। তো ইন ভিট্রো ফার্টিলাইজেশন ফলোড বাই এমব্রায়ো ট্রান্সফার ইজ ওয়ান সাচ মেথড। In this method, popularly known as test tube baby program. Outside the body বলে আমরা এটাকে বলি test tube baby। কি হয়? Ova from the wife বা female donor and sperms from the husband or male donor এইগুলো কালেক্ট করা হয়, আবার ওটাকে ইন্ডিউস করা হয় টু ফর্ম জাইগোট। ঠিক আছে, মানে আমরা কি করছি দেখো, মানে আমরা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে আমরা কি করছি, আমরা একটা ফিমেল ডোনার বা ওয়াইফের থেকে আমরা ওভাটা কালেক্ট করছি, আমরা একটা মেল ডোনার বা হাজবেন্ডের থেকে আমরা স্পার্মটা কালেক্ট করছি, আর দুটোর ফিউশন ফেসিলিটেট করছি এমন একটা কন্ডিশনে যেটা আমাদের বডির ফিজিওলজিক্যাল কন্ডিশনটাকে মিমিক করছে। তো এমব্রায়ো ট্রান্সফারের পর একটা স্টেপ হয়ে গেল টেস্ট টিউব বেবি। মানে আমরা এখানে টেস্ট টিউব বেবির প্রিন্সিপালটা কি? যে আমরা ওয়াইফ বা ফিমেল ডোনারের থেকে আমরা ওভা কালেক্ট করছি, মেল ডোনার বা হাজবেন্ড থেকে আমরা স্পার্ম কালেক্ট করছি, আর দুটো ফিউশন ফেসিলিটেট করছি। এইটাকে আমরা বলছি যে, এটাকে আমরা কি বলছি? টেস্ট টিউব বেবি। আর নেক্সট যে মেথডটা হচ্ছে সেটা ব্যাপারে আমরা এখানে পড়বো, যে কি বলছে দ্য জাইগোট অর আর্লি এমব্রায়ো। তো আমরা ফিউশন তো করেই দিলাম। এবার তোমরা আগের চ্যাপ্টারই পড়েছো যে ফিউশনের পর আমাদের একটা মলিকুলার স্টেজ থাকে, ব্লাস্টুলার স্টেজ থাকে, 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল, 32 সেল থেকে হয় না, 16 সেল, তারপর ব্লাস্টিউলা। তো এগুলো তোমরা পড়েছো। এবার দেখো, টেস্ট টিউব বেবিটাকে এবার ট্রান্সফার করার না একটা ডিভিশন আছে। কি ডিভিশন? এবার দেখো, যদি এটা জাইগোট হয়, মানে জাস্ট জাইগোট যে বিফোর ডিভিশন, বা 8 সেল অবধি যায়, বা যদি এটা 16 সেল হয়, তো জাইগোট বা 8 সেল অবধি আমরা এটাকে ট্রান্সফার টু ফ্যালোপিয়ান টিউব। ট্রান্সফার টু ফ্যালোপিয়ান টিউব, যেটাকে আমরা বলি হচ্ছে, ভালো করে শুনবে, জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার হয়ে গেল। আর 16 সেল হলে আমরা কি বলতে পারি? ট্রান্সফার্ড টু ইউটেরাস। দেখো, ফ্যালোপিয়ান টিউব থেকে ওটা ট্রাভেল করে ইউটেরাসেই আসবে। ইউটেরাস যখন আসে সেটাকে আমরা বলতে পারি ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান টিউব ট্রান্সফার, ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, এটা হচ্ছে দুটো টাইপস। ঠিক আছে, এবার শোনো, the zygote, আচ্ছা, the zygote or early embryo up to 8 blastomeres, মানে কি বলছে? up to 8 cells, zygote or early embryo up to 8 blastomeres are transferred into the fallopian tube, transferred to fallopian tube, যেটাকে আমরা বলতে পারি zygote intrafallopian transfer। তো আমরা আরেকটা বলছি, ART হচ্ছে ফার্স্ট, যেটা আমরা ছোট হয়ে ইনিশিয়াল শিখলাম, তারপর আমরা শিখলাম ET মানে এমব্রায়ো ট্রান্সফার, তারপরে শিখলাম ZIFT, জিফট, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, যেখানে আমরা কি ট্রান্সফার করতে পারি? জাইগোট আর আর্লি এমব্রায়ো আপ টু 8 ব্লাস্টোমেরেস। সিম্পল। এন্ড আর নেক্সট হচ্ছে এমব্রায়োস উইথ মোর দ্যান 8 ব্লাস্টোমিয়াস আমরা ইউটেরাসে ট্রান্সফার করি, যেটাকে আমরা বলি ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। তো এই দুটো আমাদের টাইপ। জাইগোট থেকে 8টা সেল অবধি, মানে 2 সেল, 4 সেল, 8 সেল অবধি আমরা কি করি? ওটাকে আমরা ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করি, যেটা আমরা বলি জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান টিউব ট্রান্সফার। 8 এর পর যখন 16 সেল হয়ে যায়, তো অটোমেটিক্যালি ওটা ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসে চলে আসে, তো আমরা ওটাকে ইউটেরাসেই ছেড়ে দিই, আর সেটাকে আমরা বলতে পারি ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার। বুঝতে পেরেছো মোটামুটি? ওকে, আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা মোটামুটি বুঝতে পেরেছো। আর এটা ছাড়া আরেকটা টেকনিক এখানে আছে। তো এবার দেখো, এবার আমরা নেক্সট করছি ইন ভিভো ফার্টিলাইজেশন। এবার শোনো, এটা হয়েছে। তো এবার নেক্সট টেকনিক হচ্ছে ইন ভিভো আচ্ছা, embryos formed by in vivo fertilization
ফিউশন অফ গ্যামেটস উইদিন দ্য ইন ভিভো ফার্টিলাইজেশন মানে কি, যে এই যে গ্যামেটিক ফিউশনটা আমরা ইন ভিট্রোতে কি হয়েছিল, গ্যামেটিক ফিউশন আমাদের বডির বাইরে হচ্ছিল ইন আ টেস্ট টিউব অর ইন কন্ডিশন দ্যাট স্টিমুলেট দ্য হিউম্যান ফিজিওলজিক্যাল কন্ডিশনস। ইন ভিভো ফার্টিলাইজেশন হচ্ছে যে আমাদের ইন ভিভো ফার্টিলাইজেশনটা কি হচ্ছে, আমাদের ফার্টিলাইজেশনটা হচ্ছে কোথায়, ফার্টিলাইজেশনটা হচ্ছে ইন দ্য ফিমেল জেনাইটাল ট্র্যাক্ট। আচ্ছা, তো ফার্টিলাইজেশন অফ গ্যামেটস উইদিন দ্য ফিমেল কুড ইউজ ফর সাচ ট্রান্সফার। আচ্ছা, তো এবার দেখো, এবার আমি এটাও যদি একটু বুঝিয়ে দিই তাহলে আমার ওভারঅল জিনিসটা ইজি হয়ে যাবে। দেখো এবার আমরা কি বলছি, ইন ভিভো, ইন ভিভোতে দুটো ভাগ, একটা হচ্ছে আমরা মেল গ্যামেট ট্রান্সফার করছি যেটা মেজরিটি হয়, একটা ফিমেল গ্যামেট ট্রান্সফার করছি, মানে স্পার্মস আর অল রাইট, বাট আমাদের ফিমেল গ্যামেটটা পাওয়া যাচ্ছে। তো ফিমেল গ্যামেট ট্রান্সফার যেটা হয় এটাকে আমরা বলতে পারি ফিমেল গ্যামেট ট্রান্সফার আমরা জিফট করলাম না, এবার নাম হচ্ছে গিফট, গ্যামেট ইন্টারফ্যালোপিয়ান টিউব ট্রান্সফার। আর জেনারেলি এটা কোনো ফিমেল ডোনারের থেকে কালেক্ট করা হয় এন্ড এটাকে ইন্ট্রোডিউস করা হয় যে আমাদের রেসিপিয়েন্ট তার ফ্যালোপিয়ান টিউবে। ঠিক আছে, গ্যামেট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার। নেক্সট হচ্ছে যদি মেল গ্যামেট ট্রান্সফার করি, মেল গ্যামেট যদি আমরা ট্রান্সফার করি তাহলে এটাকে আমরা দুটো করতে পারি। মেল গ্যামেট ট্রান্সফারটা আমরা কি বলতে পারি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমাইনাইজেশন, একটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমাইনেশন। চলো এটা এবারে পড়ে নিই, তারপরে এটা ডিসকাস করছি। তো transfer of ovum collected from a donor into the fallopian tube is called gamete intrafallopian transfer of fallopian tube another female who cannot produce one but can provide suitable environment for fertilization and further development is another method. তো gift মানে কি, gamete intrafallopian tube transfer, আর zift মানে কি, zygote intrafallopian tube transfer। তো গিফটে কি বলছে যে আমরা ওভামটা একটা ডোনারের থেকে কালেক্ট করছি আর সেটাকে ইন্ট্রোডিউস করছি ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব অফ আ ফিমেল, আর এই ফিমেলটা কি হয়েছে, সেই ফিমেলটা কিন্তু গ্যামেট তো প্রডিউস করতে পারছে না, কিন্তু এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারছে ফর ফার্টিলাইজেশন এন্ড ফার্দার ডেভেলপমেন্ট। মানে ফিমেলটা ক্যান প্রোভাইড সুটেবল এনভায়রনমেন্ট ফর ফার্টিলাইজেশন এন্ড ফার্দার ডেভেলপমেন্ট বাট ক্যানট প্রডিউস ওয়ান। সিম্পল, ফিমেলটা কিন্তু প্রডিউস করতে পারছে না বাট সে কিন্তু এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারছে ফর ফার্টিলাইজেশন এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা মেথড যেটা আমরা ডিসকাস করি, এটা অ্যাকচুয়ালি ইন ভিট্রোর আন্ডারে জেনারেলি পড়ে, যেটা আমরা বলতে পারি ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তো আমরা কি করছি, আমরা একটা ইনজেকশনের মধ্যে একটা স্টেরাইল ইনজেকশন, সেটা একটা স্পেশাল টাইপের ইনজেকশন থাকে, ওটার মধ্যে আমরা স্পার্মস কালেক্ট করি, আর কালেক্ট করে আমরা সেটাকে কি করি, যে ওটাকে আমরা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে গিয়ে ওভার মধ্যে ইনজেক্ট করে দিই। ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা ল্যাবরেটরি প্রোডিউস ইন দ্য ল্যাবরেটরি, ইন ল্যাব মানে ইন ভিভো। embryo in which a sperm is directly injected into an ovum। তো আমরা কি করি, আমরা রেসিপিয়েন্টের থেকে, আমরা ডোনারের থেকে, আমরা বেসিক্যালি আমরা কি করি, ডোনার থেকে আমরা ওভা, ডোনার বা ওয়াইফের থেকে আমরা ওভা কালেক্ট করি, আর হাজবেন্ড বা মেল ডোনার থেকে আমরা স্পার্ম কালেক্ট করি ইনটু অ্যান ইনজেকশন, আর সেটাকে আমরা ডাইরেক্ট ফার্টিলাইজ করতে না, আমরা সেটাকে ইনজেক্ট করে দিই, স্পার্ম মেল প্রোনিউক্লিয়াসটা আমরা ইনজেক্ট করে দিই ইনসাইড দি ওভা, তো ওখানে ফার্টিলাইজেশন হয়ে যায়। তো ইন ভিট্রো ফার্টিলাইজেশনের সেকেন্ড টাইপ হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আরেকটা তোমরা ইনিশিয়াল শিখে গেলে ICSI, নরমালি ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আচ্ছা, সো আরেকটা ব্যাপার, এই যে ইন ভিভো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে আরেকটা প্রবলেম যেটা হচ্ছে যে যেখানে আমাদের there's an inability of the male partner to produce sperms due to low sperm count in the ejaculates, এটাকে আমরা কারেক্ট করি থ্রু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টেকনিক। আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে কি হয়, আমরা একটা মেলের থেকে সিমেন কালেক্ট করি, আর সিমেনটা আমরা ইদার হাজবেন্ড বা মেল ডোনার থেকে কালেক্ট করে ওটাকে আর্টিফিশিয়ালি ইন্ট্রোডিউস করে দিই ভ্যাজাইনাতে বা ইউটেরাস। দেখো আর্টিফিশিয়াল ইনসেমাইনেশন মানে আমরা স্পার্মটাকে ইন্ট্রোডিউস করছি ইনটু ভ্যাজাইনা, ইন্ট্রা ইউট্রাইন ইনসেমাইনেশন মানে আমরা স্পার্মটাকে ইন্ট্রোডিউস করছি ইনটু ইউটেরাস। ইন্ট্রা ইউট্রাইন ইনসেমাইনেশন মানে আমরা ওটাকে ইউটেরাসে ইন্ট্রোডিউস করছি, আর যদি ভ্যাজাইনাতে ইন্ট্রোডিউস করি এটা আমরা বলি আর্টিফিশিয়াল ইনসেমাইনেশন। জেনারেলি স্পার্ম যদি আমরা বেশি কালেক্ট করতে পারি আমরা সেটাকে ভ্যাজাইনাতে ইন্ট্রোডিউস করি, কারণ তখন ব্যারিয়াস বেশি হয়। ইউটেরাসে আমরা ডিরেক্টলি দিলে কি ব্যারিয়াস কম থাকে, বাট কি সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, দ্য বেস্ট স্পার্ম শুড অলওয়েজ গো। এইটা হচ্ছে আমাদের মোট কথা। তো আশা করি তোমরা একটু মোটামুটি বুঝতে পেরেছো। আরেকটা ইনিশিয়াল আমরা শিখে গেছি, সেটা হচ্ছে AI আর্টিফিশিয়াল ইনসেমাইনেশন আর ইন্ট্রা ইউটেরাইন ইনসেমাইনেশন। তো এই কথাগুলো আর কি মোটামুটি বুঝতে পেরেছো। তো আমরা এখানে কি বলছি যে ওভারঅল জিনিসটা আই গেস ক্লিয়ার হয়ে গেছে। ইন ভিট্রো ইন ভিভো খুব ভালো করে আমি ফ্লোচার্ট বানিয়ে বলে দিচ্ছি, এই ফ্লোচার্ট গুলো পরীক্ষায় দিয়ে আসলে এনাফ, বাট ফুল ফর্মস গুলো কিন্তু জানা দরকার। নেক্সট, দো অপশনস আর মেনি, অল দিস টেকনিক্স রিকোয়ার এক্সট্রিমলি হাই প্রিসিশন হ্যান্ডলিং বাই স্পেশালাইজড প্রফেশনালস এন্ড এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্টেশন। তো এই যে নানা রকম টেকনিক্স আছে সেগুলো কিন্তু আমাদের খুব
এক্সট্রিমলি হাই প্রেসিশন হ্যান্ডলিং, মানে আমাদের খুব প্রেসাইজলি এগুলো করা উচিত। আর অবশ্যই স্পেশালাইজ প্রফেশনালরা করতে পারবে, এটা খুব এক্সপেন্সিভ। আর একটা ব্যাপার হচ্ছে এই সব কটা টেকনিক কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। যারা অ্যাফোর্ড করতে পারে অনলি শুধু তারা এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে পারে, ইট ইজ নট ফর এভরিওয়ান, ঠিক আছে? আচ্ছা, এবার দিস ফেসিলিটিস, এই যে নানা রকম ফেসিলিটি আছে, আর প্রেজেন্টলি অ্যাভেলেবল অনলি ইন আ ফিউ সেন্টার্স ইন আ কান্ট্রি। গভর্নমেন্টে খুব কম এগুলো থাকে, জেনারেলি প্রাইভেটেই থাকে, ঠিক আছে? তো খুব কম জায়গাতে এগুলো ওভারঅল থাকে। আর এই যে বেনিফিট গুলো আছে সেগুলো কিন্তু খুব একটা মানে কম সেকশন অফ পপুলেশন এগুলোকে ইউজ করতে পারে। ইমোশনাল, রিলিজিয়াস, সোশ্যাল ফ্যাক্টরস অনেক রকম আছে। লোকে জেনারেলি বিলিভ করে যে ন্যাচারালি কনসিভ হলেই সেটা ভালো, আর আর্টিফিশিয়াল হলে প্রবলেম, বাট অবভিয়াসলি অনেক এইসব ব্যাপার আছে। আর আরেকটা কথা যেটা আমাদের মরালি ভাবা উচিত, যে আমাদের আলটিমেট এম হচ্ছে টু হ্যাভ চিলড্রেন। তো আমাদের সবসময় এটা মাথায় রাখা উচিত যে ইন ইন্ডিয়া অনেক এরকম বাচ্চা আছে যাদের মা বাবারা তাদের অ্যাবান্ডন করে দিয়েছে, তারা এখন অরফানস, বা তাদের মা বাবা কিছু রিজন ডেথ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা। তো এরকম অনেক মা বাবা বাচ্চারা আছে যারা হয়তো নিজেদের লাইফকে সেভাবে কন্টিনিউ করতে পারবে না যদি তারা আপনার সাপোর্ট না পায়। আর আমাদের ইন্ডিয়ার যে সাপোর্ট স্ট্রাকচার, তারা এত হাই পপুলেশন বাচ্চাদের কিন্তু সাপোর্ট করতে পারবে না। তো এদেরও টেক কেয়ার কিন্তু নেওয়া যায়। আমাদের ল অনেক রকম লিগাল অ্যাডপশন পারমিট করে। এটা হচ্ছে একটা বেস্ট মেথড, মানে অ্যাডপশন ইজ ওয়ান অফ দোজ মেথড যেখানে লোকে বলে যে সেই বাচ্চাটার জন্য আপনার হচ্ছে ভগবান, তাকে আপনারা নিয়ে এসেছেন, তাকে আপনার সেই জীবনটা দিচ্ছেন সেটা সে ডিজার্ভ করে। তো এইসব টেকনিক্স ছাড়াও আমাদের অ্যাডপশন ইজ আ ভেরি বিগ অপশন, ঠিক আছে? তো এইখানে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি পড়া হয়ে গেছে। তো কিছু এরকম টপিক্স আছে মোটামুটি আমরা যেগুলো ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট দিন আমরা কি করবো, আমরা এই যে এক্সারসাইজটা আছে নেক্সট পাতা, এটাকে আর সামারিটা আর এক্সারসাইজটা আমরা নেক্সট দিন ভালো করে ডিসকাস করবো। 12টা কোয়েশ্চেন আছে, টাইম লাগবে, আস্তে আস্তে বুঝিয়ে দেবো। আর ওভারঅল চ্যাপ্টারটা আজকে আমাদের শেষ, ঠিক আছে? আমি চেষ্টা করেছি খুব ইজিলি, খুব ভালোভাবে এগুলো বোঝানোর। মোটামুটি সব ইম্পর্টেন্ট জিনিস মোটামুটি ডিসকাস করে দিয়েছি। আজকের টপিক্স এর মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট আছে যেগুলো আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো ঠিক আছে, এই অবধি থাক আজকে। ওভারঅল চ্যাপ্টারটা শেষ, ভালো করে রিডিং দিয়ে দেবে, যে ফ্লো চার্টস গুলো বানিয়েছে তোমরা ভালো করে পড়বে, আই গেস জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? চলো।